আপনারা যেটা করবেন যে কেমন লাগছে অদৃশ্য কিংবা আপনি নিজে আমাদের এখানে এসে ঘটনা শেয়ার করতে চান এবং আপনি চান যে আপনার সাথে আমরা ফোনে আপনার ঘটনাটা জানি, সেটাও কিন্তু সম্ভব। আমরা এখান থেকে সেটা লাইভ অন এয়ার করতে পারি। জাস্ট যেটা করবেন, মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখবেন ইউএফএম, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, তারপরে আপনার 7171 এই নাম্বারটিতে। আর যদি আপনি আপনার ফোন নাম্বারকে ঠিক একই উপায় আমাদেরকে পাঠান, তাহলে হয়তো আমরা আপনাকে ফোন দিয়ে জেনে নেবো যে আপনি অন এয়ারে যদি আসতে চান, আর নাকি হচ্ছে আমরা আপনাকে ফোনে লাইভে নিয়ে যেতে পারি। এছাড়া আপনি চাইলে কিন্তু আমাদেরকে মেইল করে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। আর ফেসবুক তো রয়েছে, সেখানে কমেন্টস করেও কিন্তু আপনি জানাতে পারেন কেমন লাগছে অদৃশ্য, কিংবা আপনার যে কোনো রকম কমপ্লিমেন্ট, আপনার যে কোনো রকম সাজেশন কিন্তু আপনি আমাদেরকে পাঠাতে পারেন। আর ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/radio78fm 98.4। সো আর কালক্ষেপণ করতে চাই না, চলে যেতে চাই আমাদের প্রথম যিনি আজকে গেস্ট আছেন আমাদের সাথে, রাহাত ভাই। কেমন আছেন? এই তো ভালো আছে। ওকে রাহাত ভাই, শুরুতেই আমরা যেটা করি যে যিনি আমাদের এখানে গেস্ট হয়ে আসেন তার সম্পর্কে একটুখানি জানি এবং তারপরে সোজা ঘটনায় চলে যাই। তো আপনার ব্যাপারে একটুখানি জানবো, তারপরে ঘটনায় যেতে চাই। আমি রাহাতুল ইসলাম অভি, ঢাকায় আছি একটি আইটি ফার্মে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে। আমার যে ঘটনাটি সেটা হচ্ছে মূলত একটা বাড়িকে কেন্দ্র করে। আমার জন্ম থেকে জীবনের একটা অনেক বড় পার্ট ভার্সিটি পর্যন্ত চিটাগাংয়ে কেটেছে। তো পুরো সময়টাই আমি একটা বাড়িতেই থাকতাম। আমার বাবার চাকরি সূত্রে সেই বাড়িটার সাথে আমাদের যোগাযোগ। তো এই বাড়িটার প্রচুর বদনাম আছে। এখনো প্রচুর বদনামের কথা মাঝে মাঝে শোনা যায়। বদনাম বলতে হচ্ছে যে ওই বাড়ি সম্পর্কে বেশ কিছু ঘটনা মানুষজন জানে বা ভয় পায় ওই বাড়িটা নিয়ে। ওকে, কিন্তু ব্যাপারটা এমন যে আসলে তারা যারা এখানে থাকে তারা আসলে বেশ অভ্যস্ত হয়ে যায় জিনিসটার সাথে। তো এবং আমি এই জিনিসগুলো প্রচুরবার এক্সপিরিয়েন্স করেছি। এর কিছু ঘটনা আজকে শেয়ার করব। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ হচ্ছে এরকম কিন্তু অনেক মানুষই আছে যারা হচ্ছে যে এই ঘটনাগুলো শুনে থাকে। যেমন হচ্ছে আমরা অনেক লিসনারই আমরা এখন অনেক ঘটনা হয়তো তারা শুনছেন, কিন্তু নিজের সাথে কিন্তু ঘটেছে বা নিজের সাক্ষী এরকম লোকের সংখ্যা কিন্তু খুবই অল্প। তো আপনার সাথে ঘটেছে যে ঘটনা, আমরা সেই ঘটনাতে যাই। যে বাসাটার কথা বলছি, যে বাড়িটার কথা বলছি, ফার্স্ট আমার মনে হয় সেটার একটু বর্ণনা দেওয়া উচিত যে এটা আসলে কিভাবে কি রকম, তাহলে মানে হয়তো লিসনার্স যারা আছে তারা ঘটনাটার সাথে ইজিলি রিলেট করতে পারবে। বিল্ডিংটা হচ্ছে একটা দোতলা বিল্ডিং, বেশ পুরনো, প্রায় ব্রিটিশ আমলের বিল্ডিং, এবং পাকিস্তান আমলে এটা কিছু ঘটনার মাধ্যমে নাকি হাত বদল হয়ে বর্তমান বাড়িওয়ালার কাছে আসে। তো যে জায়গাটার উপর বিল্ডিংটা করা সেটা নাকি একটা কবরস্থান ছিল এককালে। আচ্ছা, এটা পরবর্তীকালে জানা যায়? হ্যাঁ, এটা পরবর্তীকালে জানা যায়। তো বিল্ডিংটা এমন, নিচতলায় কিছু ফ্ল্যাট আছে পাশাপাশি, এর উপরে আবার দোতলায় কিছু ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে একটা কমন করিডোর। ঠিক আছে, এবং যে জিনিসটা হয়, আমরা নিচতলায় ছিলাম, তো যে জিনিসটা হয় উপরে কেউ যখন হাঁটে বা চলাফেরা করে বা জাস্ট যদি ফার্নিচার একটু যদি নাড়াচাড়া করে, নিচ থেকে জিনিসটা শোনা যায়। আগেকার বিল্ডিং গুলো কিন্তু এরকম ছিল, এখনকার বিল্ডিং গুলোতে এই জিনিসগুলো কেউ হাঁটাহাঁটি করছে বা বাচ্চারা দৌড়াদৌড়ি করলে, খেলাধুলা করলে কিন্তু স্পষ্ট পাওয়া যায়। তো আমাদের কাছে, আমরা যেহেতু নিচতলায় থাকতাম, উপরতলায় লোকজন হয়তো কিছু হাত থেকে পড়ে যাচ্ছে বা চেয়ার নাড়াচাড়া করছে, টেবিল নাড়াচাড়া করছে, মশলা বাড়ছে, প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা নিচ থেকে এক্সপিরিয়েন্স করতে পারতাম। তো ঘটনাগুলো আসলে আমরা যেটা ইয়ে করতে পারি সেটা হচ্ছে মাঝে মাঝে এরকম দেখা যেত যে উপরে কেউ নাই। জানি যেমন ঈদের সময় উপরতলা একদম খালি, একদম জানি যে উপরতলায় কেউ নেই। তো অদ্ভুত কিছু আওয়াজ ওখানে পাওয়া যেত, এবং এমন আওয়াজ যেটা আসলে মানুষ কেউ করছে বলে সম্ভব না। আর আপনারা তো জানতেন যে ঈদের ছুটিতে সবাই বাড়িতে গেছে। তো এরকম একটা আওয়াজ হচ্ছে যে যখন কয়েন, যদি কয়েনকে যদি রোল করা হয় তো কি দেখা যায় যে একটা ঝুমঝুম 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 একটা আওয়াজ হয়, কয়েনের একটা আওয়াজ। তো আমরা জাস্ট নিচতলায় আছি, একটা লম্বা করিডোর আছে, প্রত্যেকটা বাসার সামনে জাস্ট কমন একটা বারান্দা। তো জাস্ট এই আওয়াজটা শোনা যায় যে একটা কয়েন রাতের বেলা প্রায়
একটু রাত গভীর হয়ে আসলে এটা এক্সপিরিয়েন্স করা যায়, যখন মোটামুটি মানুষজন নড়াচড়া করে না, কথাবার্তা ঘুমিয়ে গেছে, মানে চারপাশের অন্যান্য শব্দগুলো একটু কম কম থাকে। জাস্ট একদম একটা কয়েন একটা লম্বা করিডোরে এই মাথা থেকে ঝনঝন 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 করে যাচ্ছে, আবার সেটা ফিরে আসছে। মানে আস্তে আস্তে এটা যাচ্ছে, আবার ওটা আস্তে আস্তে ফিরে আসছে। কয়েন রোল করার শব্দ, এটা নিচতলা থেকেই শুনতে পাচ্ছি। উপরে একটা কয়েন রোল করে, মানে বারান্দার এই মাথা থেকে ওই মাথায় যাচ্ছে, আবার ওই মাথা থেকে এই মাথায় আসছে। মানে এটা নর্মালি কয়টার দিকে ঘটতে এই ঘটনাটা? এটা হতো বেশ রাত করে বলতে 12টা 12:30টার পরে। আচ্ছা, মানে 12টা 12:30টার পরে হয়তো এরকম শোনা যেত। এবং এই ঘটনাটা কখনো কয়েনের শব্দ হতো, কখনো এরকম হতো যে মার্বেল গড়ালে যে শব্দটা হয়, মার্বেল গড়ানোর শব্দ, টাইলসের উপর দিয়ে মার্বেল গেলে একটা কোনো শব্দ পাওয়া যায়, মার্বেল গেলে একটা শব্দ, এবং নিচ থেকে সেটি স্পষ্ট বোঝা যায় যে কিছু একটা শব্দ হচ্ছে, কিন্তু এরকম শব্দ হওয়ার আসলে কোনো রিজন নেই। আর শব্দ হলে কি হবে, একবার হয়ে থেমে যাওয়ার কথা, কন্টিনিউয়াসলি চলার কথা, কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা চলছে যাচ্ছে এবং আসছে, একই স্পিডে যাচ্ছে, একই স্পিডে আসছে। এটা শুধু একবার না, এটা আমাদের ওই বিল্ডিং এ যারা ছিলেন তারা সবাই এক্সপিরিয়েন্স করেছেন জিনিসটা। মানে যারা দোতলায় থাকতেন তারাও এক্সপিরিয়েন্স করতেন যে তাদের বাসার সামনে দিয়ে কিছু শব্দ যাচ্ছে, আবার ব্যাক করছে। তো বিভিন্ন সময় হুজুর ডেকে বা বিভিন্ন রকমের আধ্যাত্মিক উপায় বিভিন্ন কিছু আমরা ট্রাই করেছিলাম। তো একটা জিনিস যেটা হতো সেটা হলো যে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলেও আমাদের কারো কোনো ক্ষতি বা ওই জাতীয় কোনো সমস্যা হতো না আর কি। আচ্ছা, আমি এটাতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার ওই বাড়িতে যারা থাকতেন, মানে ঈদের সময় বা ছুটিতে যখন বাইরে যেতেন, তো ওরা যখন থাকতেন না তখন এই জিনিসগুলো আপনারা শুনতেন না? তখন তো আসলে আমরা সবসময় মোটামুটি এক্সপিরিয়েন্স করতাম, রাত হলেই একটা ঘটনা ঘটে, কিন্তু ছুটির সময় তো সব খালি। ছুটির সময় সব খালি, কারণ হচ্ছে তখন জিনিসটাকে আর কোনোভাবে এক্সপ্লেইন করা যায় না। যখন মানুষ আছে তখন হয়তো বলাই যায় যে হয়তো কেউ জেগে আছে, হয়তো কেউ কিছু করছে না। আমার প্রশ্নটা হচ্ছে যে ওই বিল্ডিংটাতে বা ওই তালাটাতে যারা থাকতেন, তো তারা কি কোনো কিছু এক্সপেরিয়েন্স করেছিল কিনা এই ব্যাপারে? হ্যাঁ, তারা এক্সপেরিয়েন্স করেছেন, যেটা আমি বললাম যে আমরা তো নিচতলা থেকে আওয়াজটা পেতাম, যারা দোতলায় থাকতেন তারাও আওয়াজটা পেতেন যে একটা আওয়াজ হচ্ছে বারান্দাতে। হ্যাঁ, বারান্দাতে একটা আওয়াজ হচ্ছে। এবং এরকম একটা আছে, ঘটনা আছে, সেটা হচ্ছে যে যারা দোতলায় থাকতেন, মূলত ওই দোতলা পার্টটা একটু হন্টেড একটা সেন্স ছিল আর কি। নিচতলায় কিন্তু আমাদের ওরকম কোনো প্রবলেম হতো না। তো দোতলায় যারা থাকতেন তারা ঘরের মধ্যে প্রায় এক্সপিরিয়েন্স, মানে জাস্ট ফিল করতেন যে কেউ হয়তো জাস্ট হাঁটছে, কেউ হয়তো আছে, কেউ হয়তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এখন এটা হয়তো ভয় থেকে আসতে পারে, এটা একটা হতে পারে, কিন্তু শব্দ যেটা সেটা তো অবশ্যই আসলে কোনো ভয় থেকে আসার কথা না। এখন মজার যে জিনিসটা বা ভৌতিক যে জিনিসটা আসলে মজা বলতে, সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা আমি সাক্ষী আছি, এরকম যে ওই দোতলা একটা বাসায় গেস্ট এসছে। তো গেস্ট এসে ফ্লোরিং করেছে, তারা ফ্লোরিং করে আছে রাতে। তো পরের দিন সকালে উঠে নাকি ওই যিনি আন্টি ছিলেন তাকে জিজ্ঞাসা করছেন যে আন্টি, কালকে কি রাতে আপনি এখানে হাঁটাহাঁটি করছেন, বা এখানে সারা রাত ঘরে হাঁটাহাঁটি কি করছেন? যারা গেস্ট তারা কিন্তু ফ্লোরিং করে আছে, তারা জাস্ট ফিল করছেন যে এখানে কেউ হাঁটতেছে। তো আন্টিকে বলার সাথে সাথে আন্টি তো বুঝে গেছে যে এটা তো আসলে ওনাদের ঘরে কেউ হাঁটাহাঁটি করেনি, এটা আর যাই হোক অন্য কেউ না কিছু হতে পারে, যেটা আসলে ব্যাখ্যার বাইরে। এটার জিনিসটা হচ্ছে আমি এটা অসংখ্যবার এক্সপিরিয়েন্স করছি, অসংখ্যবার, মানে একবার দুবার যদি হয় তাহলে হয়তো বলা যায় যে মানে হয়তো মনের ভুল বা কোনো কিছু, কিন্তু অসংখ্যবার আমি আমার জীবনে প্রায় 6-7 বছর ধরে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি। এবং আমার বাবাও অনেক বছর ধরে এই বিল্ডিং এ ছিলেন, তো ওনারা জিনিসটার সাথে অনেক ইউজড টু, এটা খুব সেটা হতেই পারে বা এটা হয় পারে। মানে ওনারা তো হয়তো বলবো যে ওনারা আর্লি এজে ওনারা হয়তো অনেক বেশি কিছু এক্সপিরিয়েন্স করেছেন বলে এই জিনিসগুলো ওনাদের কাছে খুব সহজ মনে হয় আর কি। কিন্তু আমাদের নাগরিক জীবনে হয়তো ওই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করিনি বলে ছোটখাটো জিনিসগুলো আমাদের কাছে অনেক অনেক প্রশ্নের জন্ম দেয় এবং অনেক ভয়ের জন্ম দেয়। তো পরবর্তীকালে এটা আসলে কি অবস্থা? আচ্ছা, পরবর্তীকালে দিনে দিনে এটা কমে এসছে। কিভাবে? একবার ওই ঈদে এক ঈদে
এক ফ্যামিলি, ওই উপরে যে 3টা ফ্ল্যাট ছিল, একটা ফ্যামিলির একজন কেয়ারটেকার টাইপের একজনকে তাদের অ্যাপার্টমেন্টে রেখে গেছে ঈদের ছুটিতে। তার ফুল ফ্যামিলি যাওয়ার সময় একজন কেয়ারটেকার রেখে গেছে বাড়িটা পাহারা দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য। তো ঈদের 2-1 দিন পরেই তারা উইদাউট নোটিসে আবার ব্যাক। কি ব্যাপার? কারণ যাকে রেখে গেছে তার নাকি কোনো খবর পাওয়া যাচ্ছে না। এসে তো দরজায় ডাকাডাকি ধাক্কাধাক্কি, তো জাস্ট দরজা খুলে যেটা দেখছে সেটা হচ্ছে যে মানে যিনি কেয়ারটেকার ছিলেন তিনি একদম পুরো মরমর টাইপের অবস্থা হয়ে আছে, প্রচন্ড ভয় পাইছে কিছু দেখে। আমরা আসলে ফুল ডিটেলসটা জানতে পারিনি। তো ওই ঘটনার পরে ওই বিল্ডিং এর উপরে বেশ ভালো করে, যেটা একটু ঝাড়ফুঁক টাইপের বন্ধ দেওয়ার যে ব্যাপারগুলো থাকে, ওই ব্যাপারে সবাই সিরিয়াস হয়ে একটু বেশ কড়া করে ঝাড়ফুঁক দেয়, এবং এরপর আমরাও বিল্ডিং থেকে লিভ করি। আর ভালো লাগছে না। পরে হচ্ছে আপনারা মানে ওই বাসা থেকে চলে যান আর কি। তো আর কি কখনো ওই বাসার কাছাকাছি ওই বাসার সম্পর্কে আর কোনো তথ্য জানা গিয়েছে পরবর্তীকালে? ওই বাসার সম্পর্কে তথ্য জানা যায়নি, কারণ হচ্ছে যেটার কথা বললাম এটা তো চিটাঙে। তো মোটামুটি কিছুদিন পরে আমিও চিটাং লিভ করেছি, তো ওই দিকে আমার আর যাওয়া হয়নি। বাট এখনো চিটাঙে গেলে যেটা হয়, বিল্ডিংটা রাস্তা থেকে দেখা যায়, মেইন রোড থেকে দেখা যায়। দেখি বিল্ডিংটা এখনো দোতলায় আছে, যে হলুদ কালার ছিল এখন হলুদ কালারই আছে। এখানে ভাড়াটিয়া আছে, দেখলে বোঝা যায় মানুষজনের বসবাস আছে। কিন্তু তারা এখন কি এক্সপিরিয়েন্স করে বা তাদের এখনো বিল্ডিং এর অবস্থা কি ভালো কি খারাপ, এটা আসলে বলতে পারছি না। ওকে রাহাত ভাই, আপনার একদম পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আমরা শুনলাম, যেটা অনেক চিটাগাং বাসা থেকে ঘটনাটা ঘটেছিল। অসংখ্য ধন্যবাদ রাহাত ভাই আপনাকে, আপনার এই ঘটনাটা আমাদের মাঝখানে এসে শেয়ার করবার জন্য। আমরা শুনছিলাম রাহাত ভাইয়ের ঘটনা শুনে পূজা আমাদের লিখেছেন বাড়িধারা থেকে, রাহাত ভাইয়ের গল্প শুনতেই অলরেডি ভয় লাগতে শুরু হয়ে গেছে। হ্যাঁ পূজা, আপনি যদি থাকেন ফার্স্ট ফ্লোরে তাহলে একটু সেকেন্ড ফ্লোরের দিকে একটু নজর রাখবেন, সেখানেও কিন্তু এরকম শব্দ আপনি পেতে পারেন। আর যেটা হচ্ছে যেরকম ঘটনা কিন্তু আমরা সচরাচর শুনতে পাই যে বারান্দাতে কিংবা হচ্ছে ছাদে এই ধরনের শব্দ কিন্তু মাঝে মাঝে হয়। বিভিন্ন সময় বিভিন্ন জনের ঘটনা থেকে এই যে শব্দগুলো হয়, যেগুলোর হয়তো সবসময় আমরা ব্যাখ্যা দিতে পারি না, দেখা যায় যে বারান্দাতে কিংবা হচ্ছে ছাদে রাতের বেলাতে এরকম কিছু শব্দ, অস্বাভাবিক কিছু শব্দ আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করে থাকি। আমাদের সাথে রিজভি আছেন, উনি লিখেছেন সাভার থেকে, মামা ভাগ্নে একসাথে শুনছি, খুব ভালো লাগছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন, থ্যাংকস সেই সাথে রিজভি এবং আপনার যিনি ভাগ্নে আছেন তাকেও, যে আপনারা আমাদেরকে শুনছেন এবং হচ্ছে জানাচ্ছেন যে কেমন লাগছে। আমাদের সাথে আছেন রহমান, ভাইয়া আমি না অদৃশ্যের প্রেমে পড়ে গেছি, না শুনলে ঘুম আসে না। ভীষণ ভীষণ ভালো লাগলো যে আপনার অদৃশ্য প্রেমে পড়ে গিয়েছেন। এটা আসলে লাভ না হয়ে বিরাভ হলে ভীষণ ভালো লাগবে, যে আপনার ভালোবাসায় সিক্ত হতে চাই। একদম অটুট বন্ধন টিকে থাকুক আপনাদের এবং আমাদের ভালোবাসায়, একসাথে অদৃশ্য পথ আরো অনেক দূর নিয়ে যেতে চাই। সামির আছেন আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, আমি নতুন জয়েন করলাম। ইয়াস সামির, আপনাকে ওয়েলকাম আমাদের নতুনভাবে আমাদের অদৃশ্যের মাঝে, এবং এরপর থেকে নিয়মিতভাবে আপনাকে পাবো এবং আপনারা জানাবেন যে অদৃশ্য আপনার কাছে কেমন লাগতো। ফারিয়া আছেন, ও ফাইনালি শুরু হলো আমার ফেভারিট শো। আচ্ছা, আমার এটা হচ্ছে আমার রেডিওর ফেভারিট শো। শুনতে ভীষণ ভালো লাগে যখন কেউ আসলে অদৃশ্যকে নিয়ে এই ধরনের কমপ্লিমেন্ট করেন, তখন মনে হয় যে না, আমাদের কষ্টগুলো হয়তো সার্থক হচ্ছে। যাকে এই মুহূর্তে যারা জয়েন করেছেন, লিখতে থাকুন কেমন লাগছে অদৃশ্য, কিংবা আপনাদের কোনো সাজেশন অবশ্যই জানাতে ভুলবেন না। এবং সেই সাথে আপনি যদি চান আপনিও ঠিক রাহাত ভাইয়ের মতো করে আমাদের অনিয়ারে এসে আপনার ঘটনাটা আমাদের মাঝখানে শেয়ার করেন, তাহলে জাস্ট আপনার সেল নাম্বারটি আমাদেরকে পাঠাবেন। তবে সেটা অবশ্যই সত্য ঘটনা হতে হবে। আর যদি নিজের হয় সেক্ষেত্রে আপনার জন্য ডেফিনেটলি অগ্রাধিকার থাকছে। আর তাছাড়া যদি আপনার বাবা মা কিংবা কাছের কোনো আত্মীয় স্বজনের ঘটনা হয়ে থাকে, সেটাও আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আর সে উপায়টি হচ্ছে জাস্ট মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখবেন ইএফএম স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, দেন আপনার সেল নাম্বারটি 7171 এই নাম্বারটিতে। পরবর্তীতে আমরা আপনাকে ফোন দিয়ে আপনার ঘটনাটি অন এয়ার করার হয়তো ব্যবস্থা করে দিলেও দিতে পারি, কিংবা যদি আপনি দূরে থাকেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনার সাথে ফোনে লাইভে জাস্ট অন এয়ার করে দিতে পারি। এটার মাধ্যমে কিন্তু আপনার ঘটনাটি আপনি চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন। আর যেটি বলছিলাম যে আমাদের মাঝখানে কিন্তু আরেকজন গেস্ট আছেন, যার ঘটনা আমরা যাব। তবে তার আগে এই মুহূর্তে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পরেই ফিরে আসছি আমাদের যিনি আরেকজন গেস্ট রয়েছেন তার ঘটনাটি নিয়ে। এর মধ্যে আপনার কথাবার্তাগুলো লিখে পাঠাতে থাকুন এবং
সবসময় অদৃশ্যের মাঝেই থাকুন। অদৃশ্য প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও 71 FM 98.4। ওয়েলকাম ব্যাক। আপনি টিউন করে আছেন রেডিও 71 FM 98.4। চলছে কিন্তু অদৃশ্য। সাথে আছি আমি রনি এবং আমার সাথে আছেন আজকের গেস্ট। আমি বলেছিলাম যে দুজন গেস্ট আছেন, একটু আগে আমি রাহাত ভাই ওনার ঘটনা শুনছিলাম এবং তারপরে কিন্তু আমরা রাহাত ভাইয়ের আরেকটি ঘটনা আছে, সেই ঘটনাটা আমরা জানবো। তবে তার আগে আমাদের সাথে যিনি আরেকজন গেস্ট আছেন তার ঘটনা একটু শুনবো। যদিও ওনার কাছে বেশ কিছু ঘটনা রয়েছে, তো সেই ঘটনাগুলো থেকে আমরা হয়তো বেস্ট অনুযায়ী যেগুলো আসলে বেশি ভয়ের সেখান থেকে হয়তো দুটো ঘটনা আমরা জানবো। এবং আমাদের সাথে যিনি আছেন অপু নজরুল। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আর আপনি যেটা হচ্ছে যে আমাদের অদৃশ্য তো মাঝে মাঝে শুনেন? হ্যাঁ, অদৃশ্য আসলে এর আগে আমার শোনা হয়নি, তবে এখন থেকে শুনবো। ওকে, যেটা হলো যে আমরা তাহলে আবার সোজা আপনার ঘটনায় চলে যাবো। তবে তার আগে ভাই যেটা করছিলেন বা কি কোথায় আছেন সে ব্যাপারে একটু জানাবেন। আমি স্টুডেন্ট, সেই সাথে একটা ট্যুর অপারেটর এজেন্সি চালাচ্ছি। আছি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসে, বিউপিতে। আচ্ছা, অদ্ভুত হলেও সত্য যে আমি আজকে বিউপিতেই একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, সেখান থেকে আসলাম। যাই হোক, অফিয়ার এই ব্যাপারে আপনার সাথে কথা বলবো। আর ওখানে একটা ঘটনাও আমি শুনেছিলাম, যদিও সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করবো না, নেক্সট এপিসোডে ডেফিনেটলি শেয়ার করবো। আর যেহেতু বিউপির একজনকে পেয়েছি, তো আর কি লাইভ তার ঘটনাটা আমরা জানি। ওকে ভাই, আমরা সোজা ঘটনায় চলে যাই। আচ্ছা, আসলে আমি সেভাবে হোমওয়ার্ক করা ছিল না আমার আজকের প্রোগ্রামের জন্য। সো আমি আসলে কোন ঘটনাটি বলবো একটু কনফিউজ ছিলাম। তো যেহেতু রাহাতুল একটু আগে চট্টগ্রামের ঘটনা বলছিল, আমি চট্টগ্রামের একটি ঘটনা বলবো, যেহেতু আমার জন্ম এবং বেড়ে ওঠে চট্টগ্রামে। ওকে, যাই হোক, চট্টগ্রামের আমার বাসাটা যেখানে, ওই এলাকাটার নাম হচ্ছে ফিরোজ শাহ কলোনি। ওই এলাকা একসময় ছিল বিহারি, মানে যারা বিহার থেকে এসেছিলেন উর্দুভাষী, তাদের আধিক্য ছিল, বিশেষ করে মুক্তিযুদ্ধের আগের সময়। এবং মোটামুটি আমাদের ঠিক এলাকার পিছনে পাহাড়, এবং ঠিক পাহাড়ের মাঝখানে একটি কৃত্রিম হ্রদ, আপনারা যেটাকে ফয়েজ লেক নামে চিনেন, আমরা এটাকে চিনি ঝিল হিসাবে চিনি আমরা। এবং মোটামুটি আমি ফয়েজ লেকের কোলে বড় হয়েছি, আমাদের কাছে বাসার পিছনে। এবং আমি দেখা যেত আমরা বিকালবেলা খেলতে যেতাম, খেলার পরে গোসলটা করতাম ফয়েজ লেকে, মানে একদম মানে বাড়ির পুকুরের মতো করে আমরা ইউজ করেছি। এটা গভীরতা অনেক বেশি, বিভিন্ন জায়গায় অনেক গভীর, যেহেতু পাহাড়ের খাজে খাজে এটি, কোনো লিমিটেড কোনো গভীরতা না। তো আমাদের এলাকায় আমরা সবসময় দেখতাম প্রতি বছর কেউ না কেউ, কোনো বছর একাধিক মানুষও মারা যেত। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, ফয়েজ লেকে যারা মারা যেত তারা সবাই সাঁতার জানতো, একদম ভালো সাঁতার জানতো। আচ্ছা, তারপর এই দুর্ঘটনাগুলো ঘটতো? হ্যাঁ, প্রতি বছরই ঘটতো। তো আমাদের এলাকায় আমরা বলতাম বলি নিচ্ছে বা এইসব ব্যাপার স্যাপার। তো ফয়েজ লেক কিন্তু অনেক আগের একটি লেক, ব্রিটিশ আমলের লেক। বেসিক্যালি এটি একটি কৃত্রিম লেক। ব্রিটিশ আমলে রেলওয়ে কর্তৃপক্ষ পানির অভাব দূর করার জন্য সাধুপানের লেকটি বাদ দিয়ে তৈরি করা হয়েছিল। তো তারপরে 1971 সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ চলছিল, তখন আমার পাকিস্তানি বাহিনী, সেই সাথে আমাদের রাজাকার আলবদররা ছাড়াও বিহারিরা প্রচুর বাঙালিকে হত্যা করে। এবং মোটামুটি ফয়েজ লেক এলাকাটি একটি বদ্ধভূমি হিসাবে ব্যবহৃত হয়েছিল। এবং এখানে একটি কূপ রয়েছে। এই কূপে প্রায় কেউ কেউ বলে 10,000 বা তার আশেপাশের একটা ফিগার মানুষকে মানে জবাই করা হয়েছে, দিনে দুপুরে রাতে, যেটাকে আমরা গণহত্যা বলে থাকি। হ্যাঁ, যেটাকে আমরা গণহত্যা বা মানে একটা বদ্ধভূমি আর কি। তো এই কূপটা এখনো এক্সিস্ট করে এবং এটা নিয়ে নানা রকম কথাবার্তা আছে। তো আমি যেহেতু পার্সোনালি কোনো কিছু ওই স্পেসিফিক কূপ সম্পর্কে এক্সপিরিয়েন্স করি না, ওই বিষয়ে কথা না বলে আমি যেটি এক্সপিরিয়েন্স করেছি সেটি বলি। তো প্রতি বছরই দেখা যেত আমাদের এলাকা থেকে কেউ না কেউ মারা যেত। মানে ভালো মানুষ, সাঁতার জানে, ফয়েজ লেকে গোসল করতে গেল খেলা শেষে বা এমনি প্রাত্যহিকভাবেই তো আমরা যেতাম, বিভিন্ন সময় শখ করেই যেতাম। তো
হুট করে একটা ঘটনা, ওই ঘটনা মারা যাচ্ছে, লাশ পাওয়া যাচ্ছে না, পরে লাশটা উদ্ধার হওয়ার পরে লাশটা পাওয়া যাচ্ছে একটু বিকৃত অবস্থায়, যেটা সাধারণত পানিতে ডুবে কেউ মারা গেলে এই ধরনের বিকৃতি হওয়ার কথা না। তো যাই হোক, আমার নিজের বন্ধুর কথা বলি, আমার নিজের বন্ধু মারা গিয়েছে সেই ফজলিকে ডুবে। তখন আমরা প্রাইমারি বা হাই স্কুলে পড়ি, 5 বা 6, সালটা বলছি না। আমরা সাধারণত দুপুরের পর স্কুল পালাতাম, স্কুল পালিয়ে মানে সাধারণত আর কি মাঝে মাঝে খেলাধুলা করতাম, এটা হয়। তো আমরা ফুটবল খেললাম, একটু বৃষ্টির দিন ছিল, ফুটবল খেলে প্রচুর গায়ে কাদা। তো আমার এক বন্ধু আমাকে খুব উৎপাত করতে থাকে না, একটু দুষ্ট ধরনের, মানে টিচ করতে, দেখা যেত কোনো এক মেয়েকে জড়িয়ে টিচ করছে, দিনের পর দিন বিরক্ত করে ফেলছে। তো স্বাভাবিকভাবে তাকে মানে আমি ভাবতাম শালা মরে না কেন, এই টাইপের একটা ব্যাপার স্যাপার মাথায় কাজ করতো। হ্যাঁ, তো এটা আসলে দুঃখজনক, সেই যে মারা যাবে আসলে এটা আসলে। তো যাই হোক, আমরা গোসল, সে খুব ভালো সাঁতারু ছিল, তার বাড়ি যেহেতু সন্দ্বীপ, ওই সন্দ্বীপ রিজিয়নের মানুষ এমনিতেই ভালো সাঁতারু হয়। তো আমরা ফজলিকে গেলাম, ফজলিকে যাওয়ার পর আমরা গোসল করলাম প্রতিদিনের মতো। গোসল শেষে সে সাঁতরিয়ে জাস্ট এই পাহাড় থেকে আর উপরের পাহাড়ে গেল। তো উল্টো সাঁতার দিয়ে সে যখন ফিরছিল, হঠাৎ করে টুপ করে, মানে কোনো মানে একটা তো ব্যাপার আছে, মানে চিৎকার চেঁচামেচি কোনো কিছু না, হঠাৎ করে টুপ করে সে ডুবে গেল। টুপ করে আমি একটু দূরে ছিলাম, আর আমি নোটিসই করিনি আসলে ব্যাপারটা কি। কিছুক্ষণ পর আমরা খেয়াল করলাম সে নেই। তো স্বাভাবিকভাবে আমাদের ভিতর যারা ভালো সাঁতারু তারা খোঁজাখুঁজি শুরু করলো। 10 মিনিট 15 মিনিট তাড়াতাড়ি আশেপাশের মানুষ তো কেউ থাকে না, একটু দূরে একটু কিছু বাস্তুহারা মানুষের ঘর বাড়ি ছিল, তাদেরকে খবর দেওয়া হলো, তারাও আসে পানিতে নামলো। বেশ গভীর, 40 ফুটের মতো পানি, এত নিচে তো যাওয়া যায় না। তাকে খুঁজে বের হলো, ঠিক 20 থেকে 25 মিনিট পর তাকে উদ্ধার করা হলো। এবং উদ্ধারের পর মানে আমার মনে আছে তাড়াহুড়া করে, আমরা জানি হয়তো সে মারা গেছে ততক্ষণে, তারপরে তো একটা চেষ্টা করি। আমরা তাড়াহুড়া করে ওখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে একটা রাস্তা ছিল, আমরা তাড়াতাড়ি তাকে কাঁধে করে ওই রাস্তায় নিয়ে গেলাম। আমি যেটা বলবো, তার লাশের কালারটা, সে সম্পূর্ণ ছাই রং, সে শ্যামলা ছিল, তার পুরো চেহারা ছাই রং ধারণ করেছে, ফ্যাকাশে না ছাই, মানে ইউজুয়ালি তো ফ্যাকাশে হয়ে স্বাভাবিক বলতাম, একদম ছাই, মনে হচ্ছে কালি গুলে দেওয়া হয়েছে তার মুখে, শরীরে। আমার বন্ধু সৈকতের তার সারা শরীরে কালিগুলো দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা। এবং সেই সাথে তার কাঁধে পিঠে আঁচড়ের দাগ। আঁচড় বলতে হচ্ছে কি ধরনের আঁচড়, কিভাবে বুঝাই, মানে কিছু ধারালো থাবা বা এই টাইপের কিছু দিয়ে আঁচড়ালে যে ধরনের দাগ পড়ে না, তিনটা করে আঁচড়। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবেই আমরা তখন আতঙ্কিত। আমার মনে আছে আমি খালি গায়ে ছোটাছুটি করছি, মানে অন্যরকম একটা পিক আপ অনেক কষ্টে থামিয়ে আমরা 2-3 জনকে সহ তাকে পিক আপে তুলে তাড়াতাড়ি হাসপাতালে ওঠানোর ব্যবস্থা করলাম। সে মারা গেছে, কারণ 20 মিনিট পানির নিচে থাকলে কেউ বাঁচা নেই বলে আমরা জানি। তারপরও তো যাই হোক, আমার বন্ধু তো মারাই গেল। পরবর্তীতে বিকালবেলা তার বাসায় গেলাম, এটা দুপুরের ঘটনা, ততক্ষণে তার লাশ নিয়ে আসা হয়েছে। এখন তার চেহারা কালচে থেকে কালারটা চেঞ্জ, একটু ধূসর টাইপের হয়ে গেছে। আপনি এটাকে ফ্যাকাশে বললেন না, ওই ফ্যাকাশে। আবার রাতের বেলা তার যখন জানাজা হলো, জানাজার পরে আমি দেখলাম তখন আবার সেই কালো ভাবটা ফিরে এসেছে। মানে এটা আমার কাছে খুব একটা সারপ্রাইজিং অভিজ্ঞতা যে নিজের বন্ধুর লাশই আমাকে দেখতে হলো, এবং এত বাজে একটা এক্সপিরিয়েন্স, একটা ভৌতিক ব্যাপার স্যাপারের সাথে, মানে এটা আসলে আমি এক্সপ্লেন করতে পারি না। তাছাড়া ওই এলাকায় পরবর্তীতে আরো ডুবে মারা যাওয়া মানুষের লাশ আমি দেখেছি, তাদের ক্ষেত্রেও একই ধরনের ব্যাপার, মানে চেঞ্জ হয় কিনা আমি দেখিনি, বাট কুচকুচে কালো একটা আকার ধারণ করে, মানে প্রাথমিকভাবে। মানে ওই জায়গাটিতে যেই ডুবে মারা যাচ্ছে তার, হ্যাঁ, আমি তো সব দেখিনি, প্রতি বছরই মারা যাচ্ছে, 2-3 জন মারা যাচ্ছে, বলি নিচ্ছে, এই টাইপের কথাবার্তা হচ্ছে। তো অনেকে যারা এখানে নাইট গার্ড, তারা তো অনেক কিছু অভিজ্ঞতার কথা বলে, তারা রাতে এটা দেখছে সেটা দেখছে। তো কিন্তু আমি নিজে যেটা দেখলাম সেটাই বললাম আর কি। মানে এটা আমার জন্য খুবই ভীতিকর ছিল। প্লাস আমাদের এলাকায় একটা বড় মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার হুজুরকে স্বপ্নে দেখানো হয়েছে, যে মানে বড় হুজুরকে, যে এখানে আমরা অতিরিক্ত অনেকে আছি। মানে তারা মানে দাবি করছে তাদের একটা সৎকারের ব্যবস্থা, বা তাদের আত্মার মুক্তির জন্য যদি 7টা গরু কোরবানি দেওয়া হয় বা এই টাইপের কিছু করা হয়, তাহলে হয়তো তারা মানে শান্তি পাবে, এই টাইপের ব্যাপার স্যাপার। তারপর আমাদের হুজুর সম্ভবত ছোটখাটো করে কিছু করার চেষ্টা করেছেন, বড় করে পারেননি। তারপরে তো এক সময় কনকর্ড ফজলেক টেক ওভার করলো, এখন তো কনকর্ড আন্ডার আছে। তারা, আমি শুনেছি তারা একটা ব্যবস্থা করেছে, টাকা পয়সা বেশ খরচ করেছে। ইদানিং আসলে কমে এসেছে, মানে হ্যাঁ ইদানিংও হয় না তো তা না, আমি ভেবেছিলাম কমে এসেছে। গত বছর একজন মারা গেল আমি শুনলাম, কিন্তু আগের হয়তো আমি এলাকায় থাকি না দেখে এখন আর এত ফ্রিকুয়েন্টলি শুনি না, কিন্তু এখনো প্রায় প্রতি বছর ফজলেকে মানে ব্যাখ্যাতীত কারণে মানুষ মারা যায়, বিভিন্ন সময় শোনা যায়।
হ্যাঁ, মাঝখানে কখন যেন এরকম একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে ওখানে হয়তো কেউ গোসল করবে না। হ্যাঁ, গোসল করা তো সবসময় নিষেধ, কিন্তু তারপরে ছোটবেলায় আমরা কলা গাছের ভেলা বানিয়ে কিন্তু প্রচুর এখানে ঘোরাফেরা করেছি, কিন্তু আমরা মানে পার্সোনালি আমি ফেস করি নাই, বাট আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটলো আর কি। ওকে, আমরা অপু নজরুল ওনার ঘটনাটা শুনছিলাম। ওনার চোখের সামনেই খুব ছোটবেলাতে ওনার বন্ধুকে ডুবে মারা যেতে দেখেন উনি একদমই, যদিও সে সাঁতারুতে একজন সাঁতারু বা ভালো সাঁতারু ছিলেন, কিন্তু তারপরেও তিনি ওই ফয়েজ লেকে ডুবে মারা যান। এবং আপনারা যারা কিছু ঘটনা জানেন যে হ্যাঁ, ফয়েজ লেকের ওই জায়গাটিকে নিয়ে কিন্তু অনেক সময় অনেক রকমের ঘটনা বিভিন্ন সময় শুনে গিয়েছে, এবং মানুষ মারা যাওয়ার, স্পেশালি হচ্ছে ডুবে মারা যাওয়ার ঘটনাটা কিন্তু এর আগেও হয়তো অনেকেই জানি আমরা যারা ওই ফয়েজ লেক সম্পর্কে জানি। তো ঠিক এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করছিলেন উনি, এবং ওনার আরো একটি ঘটনা আছে যেটি হয়তো আমরা জানবো। তার মধ্যে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের কথাগুলো একটু শেয়ার করে নিয়েই আবার আমরা ঘটনায় ফিরে আসছি। আপনার সাথে রাসেল আছেন শেরপুর থেকে। ভাইয়া আমি অপেক্ষায় থাকি। আচ্ছা, ধন্যবাদ রাসেল আপনাকে। সোমা লিখেছেন আমাদেরকে শেওড়াপাড়া থেকে, আমি একা শুনছি, ভয় পাচ্ছি। ওকে, আপনি একা শুনতে থাকুন এবং সেই সাথে ঘরের লাইটটাকে বন্ধ করে শুনতে থাকুন, দেখবেন হয়তো আপনার ভয়ের মাত্রাটা আরো কিছুটা বেড়ে গিয়েছে। আর আপনারা এই বিষয়টা এর আগে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছি, আমরা যখন অদৃশ্য অনিয়ার করি আমরা নিজেরাও, যাতে যিনি আমাদের ঘটনাগুলো শেয়ার করতে আসেন তারাও যাতে ওই ফিলটা পান, এই জন্য কিন্তু আমরা পুরো অদৃশ্য অনিয়ার রুমটা অন্ধকার থাকে এবং পুরো আশেপাশের সবগুলো লাইট বন্ধ করে দিয়ে কিন্তু আমরা অনিয়ার রুমে যাই। যদি কখনো আপনারা যারা লাইভে যদি আসেন আপনার ঘটনা নিয়ে, তখন আপনারা অনুধাবন করতে পারবেন যে আসলে আমরা কোন এনভায়রনমেন্টের মধ্যে বসে আপনাদেরকে অদৃশ্যটা শোনাই। কারণ অদৃশ্য অনিয়ার রুমে যদি কেউ এখন ঢুকে পড়ে তখন কিন্তু তারও ভয় লাগবে। ওকে, এত কথা বলছিলাম সময় আপনার জন্য। সামির লিখেছেন আমাদেরকে জিঞ্জিরা থেকে, আমার কাছে ঘটনা আছে, কিভাবে পাঠাবো? ভাইয়া যেটা করবেন জাস্ট কিচ্ছু না, আপনার সেল নাম্বারটা আমাদেরকে পাঠাবেন, ঠিক যে উপায়ে আপনি আমাদেরকে টেক্সট করেছেন, তারপরে আমরা ফোন দিয়ে যদি মনে হয় আপনার ঘটনাটা ভালো লেগেছে শেয়ার করার ব্যবস্থা করে দেবো। আর এছাড়া আপনি আমাদেরকে যদি মনে হয় যে দূরে আছেন, আপনার কথাগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, সেটার একটা উপায় রয়েছে, জাস্ট মেইল করতে হবে। আর আমাদের আগে যে মেইল ছিল আমরা সেই জায়গা থেকে আরো সহজ করে আপনাদের জন্য জিমেইলে একটা নতুন মেইল আইডি কিন্তু খুলেছি, সেটা হচ্ছে অদৃশ্য 98.4@gmail.com। স্পেলিংটি হচ্ছে ODRISSHO 98.4, অদৃশ্য 98.4@gmail.com। খুব সহজ, জাস্ট এখানে গিয়ে আপনি আমাদেরকে মেইল করে কিন্তু জানাতে পারেন, এবং অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার মেইলগুলোকে রিড আউট করার জন্য। আমার সাথে আছেন সঞ্জনা লিখছেন, সঞ্জনা সিকদার, উনি লিখেছেন ঢাকা থেকে। ওকে, হ্যালো ভাইয়া, শুনছি রাহাত ভাইয়ের গল্পটা লাইট অফ করে শুনলাম, ভয় ভয় লাগছে। ওকে, রাহাত ভাইয়ের গল্পটা আপনি লাইট বন্ধ করে শুনেছেন, এবং অপু নজরুল ভাইয়ের ঘটনা যেটি উনি বলছেন সেটিও লাইট বন্ধ করে শুনতে থাকুন, ভয় লাগবে। কারণ এর পরে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আপনার ভয় অবশ্যই বৃদ্ধি করবে। আর যেটি বলছিলাম আমি, একটা স্পেশাল মেইল, নিঃসন্দেহে একটা স্পেশাল মেইল রয়েছে, যে মেইলটা আমি রিড আউট করবো আর অল্প কিছুক্ষণ সময় পরে। মেইলটা শুনলে আপনাদের ভয় লাগবে, ডেফিনেটলি ভয় লাগবে। ওকে, আপনার কথাবার্তা লিখে পাঠাতে থাকুন, জাস্ট মোবাইলের মেসেজ অপশনে চলে যান, তারপর লিখুন EFM স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন, তারপর আপনার যে কোনো রকম কমপ্লিমেন্ট 7171 এই নাম্বারটিতে। আর আমরা চলে যাচ্ছি আবারও আমাদের অপু নজরুল ভাইয়ের কাছে। ভাই, আপনার যে আরেকটি ঘটনার কথা বলছিলেন সে ঘটনাটা শুনবো। ঘটনাটি বলার আগে আমি বলতে চাই, ভয়কে আমরা অনেক আসলে আনন্দদায়ী অভিজ্ঞতা হিসেবে নিই। হ্যাঁ, ঝালও যেমন একটি ভালো এক্সপিরিয়েন্স, ভয়ও ভালো এক্সপিরিয়েন্স অনেকের ক্ষেত্রেই, বাট অ্যাজ লং অ্যাজ আমরা ভিকটিম না হয়ে যাই আর কি। সো মানে আমি সবাইকে বলতে চাই, মানে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম প্লিজ। মানে ব্যাপারটা হচ্ছে, আমি নিজে পার্সোনালি চেষ্টা করেছি অনেক সময় ভয় পেতে, কিন্তু আয়োজন করে আসলে ভয় পাওয়া যায় না। বাট সময় আপনাকে অনেক সময় এমন অভিজ্ঞতার সামনে ফেলে দিবে আপনি ভয় পেতে বাধ্য হবেন, এবং সেটা আসলে ভালো অভিজ্ঞতা না। তো একদমই ঠিক, যে একটা বিষয় আছে যে আমরা যখন অনেকগুলো বন্ধু মিলে দেখা যায় যে রাতের শ্মশানে গিয়ে রাত কাটিয়েছি, কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি, কবরস্থানে থেকেছি, কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছি, মজা। বাট আমি যা একটু ঘটনাটা বললাম ওইটা কিন্তু আমি সত্যিকার অর্থে এখনো ভয় পাই। প্লাস এখন যা বলবো, যেটি ঘটনাটা বলবো সেটিও ভীতিকর, কারণ আমার আত্মীয় স্বজনের ভিতরে ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো আমার নানু বাড়ির একটা ঘটনা। আমার নানু বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দত্তর বাজার ইউনিয়নে। তো স্বাভাবিকভাবে যখন ছোট ছিলাম তখন নানু বাড়িতে তো 98.4
4FM আসার আগে আমি ভাবছিলাম আসলে পারিবারিক ঘটনা বলা উচিত হবে কিনা, তারপর আমার মনে হচ্ছে এটা আসলে বলা উচিত, কারণ এটি একটি খুব লং মানে টাইম লাইনের ঘটনা। আসলে আমার নানি বলতে আমি মিন করছি আমার মায়ের চাচার স্ত্রী, আমার চাচাতো নানি। উনি খুবই সুন্দরী ছিলেন। তো ওনার ব্যাপারে মানে মিথিক্যাল লেভেলে সুন্দরী ছিলেন আর কি। হ্যাঁ, তো উনি যখন খুব ছোট, সম্ভবত 1910 সালের কথা হবে হয়তো, উনি গৌরীপুরের এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন। তো গৌরীপুরের ওনার বয়স তখন 10-এর মতো। তো গৌরীপুরে বেড়াতে যাওয়ার পরে ওনাকে জিনে ধরেছিল, মানে যেটা আমরা বলি হিস্টেরিয়া বা জিনে ধরা। তো জিনে ধরার পর অনেক চেষ্টা করে, অনেক বোঝার চেষ্টা করে, ছাড়াইতে পারে না। তো তারপর শেষ পর্যন্ত একজন গুণিন বা ওঝা ওনাকে বলেন, এই ওঝা নাকি ওনাকে মেসেজ দিয়েছেন যে, এবং স্বপ্নও দেখিয়েছেন পরবর্তীতে ওনার বাবাকে এবং ওনার আত্মীয় স্বজনকে, যে কোনোভাবেই ওনাকে ছেড়ে যাবেন না, ছেড়ে গেলেও ওনার আশেপাশেই থাকবেন এবং সারা জীবন চেষ্টা করবেন, কারণ ওই জিনের মানে ক্লেম ছিল তিনি আমার নানির প্রেমে পড়েছেন এবং সে সারা জীবন তাকে ফলো করবেন, এজ লং এজ মানে সে তাকে যেভাবে হোক তাকে মানে ফলো করবেন। তো যাই হোক, তার সাথে থাকবেন যে কোনো মূল্যে, যদি সাথে থাকতে না পারেন আশেপাশে থাকবেন, ফলো করবেন। তো তখন তো খুব অল্প বয়সে বিয়ে-শাদী হতো। তো দেখা গেছে আমার ওই মানে নানি, আমার মানে নানার সাথে ওনার বিয়ে হয় তার 2-3 বছর পরে, 13-14 বছর বয়সে। তো বিয়ের পরপরই আসলে ব্যাপারটা আসলে গোপন করা হয়েছিল। তো বিয়ের পরপরই আসলে মানে জানতে পারেন আর কি মানে ব্যাপারটা এই ধরনের ঘটনা। এবং আমার নানার যিনি বাবা ছিলেন, হ্যাঁ, তাকেও মানে স্বপ্ন দেখানো হয় এই ব্যাপারে। মানে সবাইকে, মানে সংশ্লিষ্ট সবাই একই ধরনের স্বপ্ন দেখতে থাকে যে এটাকে কি করলি, এটা তো আমি ওকে ভালোবাসি, হ্যাঁ, এই ধরনের ব্যাপার। তো এই ব্যাপারগুলো যখন হচ্ছিল তখন স্বাভাবিকভাবে এটা খুব বিব্রতকর ব্যাপার। তবে আমার যিনি নানা, তিনি আসলে আমার নানিকে ভালোবাসতেন এবং উনি ওনার চিকিৎসার জন্য বা মানে যাতে উনি সেফ থাকেন সব রকম ব্যবস্থা করেন। তো শেষ পর্যন্ত আসাম থেকে আসা, আসামের গুয়াহাটি, আমাদের ফ্যামিলিটি একটা অংশ গুয়াহাটিতে ছিল এবং আমাদের মানে মেইন ফ্যামিলি আসলে আসাম থেকে আসা। তো ওইখানেরই আমাদের এক আত্মীয় গুণিন বা ওঝা উনি আসেন এবং ওই আসাম থেকে এসে উনি ট্রিটমেন্টটা করেন। ওনার ট্রিটমেন্টটা ছিল খুব সহজ, যে ওনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, কিছু ফুড হ্যাবিট মেনে চলতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সব সময়, মানে কোনোভাবেই অপরিচ্ছন্ন হওয়া যাবে না, পবিত্রতা সবসময় মেনটেন করতে হবে। হ্যাঁ, তো তার আগে মোটামুটি ওনার বিয়ে 14 বছর বয়সে হয়। এই ট্রিটমেন্টটা পাওয়ার আগ পর্যন্ত নানা সময় সমস্যা। তো কি ধরনের সমস্যা, যে আমার নানিকে ইমপ্রেস করার জন্য হয়তো ওনার ভিতরে কিছু মানে সুপার ন্যাচারাল পাওয়ার চলে আসতো, উনি চাইলে অনেক কিছু করতে পারতেন। কি ধরনের ব্যাপার, তো একটা কিশোরীর তো কিশোরী চাপল্য থাকবেই, তাকে উস্কানোর জন্য হয়তো তার সমবয়সী কেউ মানে শ্বশুর বাড়িতেই বলতো কি, মানে তার নাম ছিল পরি, হ্যাঁ, তো পরিণামকে বলতো কি বলে তোমার সাথে জিন আছে, তো তুমি পারলে ওই গাছটায় উঠে পড়ো। তো মানে কি গাছ, একটা পাবদা গাছ, আমাদের দেশের পাবদা, পেঁপে গাছ আর কি। হ্যাঁ, পেঁপে গাছের ডালে তো কারো পক্ষে বসা পসিবল না, এটা একটা ইম্পসিবল ব্যাপার, অনেক নরম হয় আমরা সবাই জানি। দেখা যাচ্ছে উনি হুট করে পেঁপে গাছের ডালে উঠে বসে আছে, ডালটা ভাঙছে না, এই ধরনের অদ্ভুত ব্যাপার ঘটতেছে। তো আবার দেখা গেছে কাউকে একজনকে টাচ করলো, কোনোভাবে ওনার টাচটা ওনাকে ছড়াইতে পারতেছে না কেউ, মানে উনি নানা ধরনের মুজিজা দেখাইতে চাইতো যে না আমি পারি, মানে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার। তো একবার ওই আমার নানার বাবা ওনাকে কোরআন শরীফ 6 শপথ করেছে, মা তুমি কখন এটা করবে না, অন্যকে ইমপ্রেস করতে যাই, এটা আমাদের বদনাম হবে বংশের এইসে ইত্যাদি, তুমি এটাকে প্রশ্রয় দিও না আর কি, তোমার ক্ষমতা আছে ঠিক আছে, বাট তুমি এটা শো করিও না। তো তারপর থেকে উনি শো করতো না। বাট পার্সোনালি আমি ছোটবেলায় দেখেছি, মানে আমি খুব কলা পছন্দ করতাম ছোটবেলায়, হ্যাঁ, এখনো করি, মানে এখন তো সব ফরমালিন, তো আমার আসলে ভয় লাগছে ব্যাপারটা। এখন তখন আমি ব্যাখ্যা করতে পারতাম না, এখন ব্যাখ্যা করতে পারি। তো দেখা যেত আমাকে কেউ কলা দিত না, কারণ আমার প্রচন্ড কাশি হইতো ছোটবেলায়, মানে ক্রনিক কাশির মতো ছিল। তো আমি কি করতাম, উনি আমাকে ডাকতো, ডেকে চুপি চুপি বলতো না, বলে উনি ওনার কোচর থেকে কোত্থেকে জানি কলা বের করে দিত, আমি খেতাম, বা মিষ্টি বের করে দিত, খেতাম। উনি মানে দয়ালু হিসাবে এলাকায় ওনার খুব নাম ডাক ছিল, মানে আমি শেষ বয়সের কথা বলছি। তো দেখা গেছে ওনাকে সবসময় ক্ষতির চেষ্টা করতো। বর্ষাকালে উনি একটা স্পেশাল পূজা করতে হইতো ওনাকে, যদিও আমরা মুসলমান, বাট এই রিচুয়ালটা উনি পালন করতো। ওই যে আমার ওই আসাম থেকে, কামরূপ থেকে আসা আমার ওই আত্মীয় কথা অনুযায়ী, যে উনি একটা কলার ভেলায় নারিকেল, সবরি কলা বা এই টাইপের জিনিস দুধ এসব ভাসিয়ে দিত আর কি, মনসার পূজা বা এই টাইপের একটা কিছু। আর উনি প্রতি 3 ঘন্টা বিরতিতে গোসল করতেন সবসময়, জাস্ট ওই পবিত্রতা রক্ষা করার জন্য। হ্যাঁ, এবং আরেকটা জিনিস উনি খুব সাবধান থাকতেন, সেটা হচ্ছে মানে কোনোখানে বাচ্চা হলে
ওই 40 দিন উনি আশেপাশেও যেতেন না এবং কোনো ক্ষতি হতো যদি উনি যেতেন, উনি অসুস্থ হয়ে পড়তেন। তো উনি আসলে মারা যাওয়ার ঘটনাটা আমি ওনাকে বলবো। তো উনি প্রতিদিন বললাম তো 3 ঘন্টা বিরতিতে গোসল করতে হলে অবশ্যই মাঝরাতে গোসল করতে হবে। তো দেখা যেত উনি যে রাতে 3টার দিকে গোসল করতো অনেক সময়, শীতকাল হোক গরমকাল হোক উনি এটা মানতেন না। আমাদের বাড়ির পিছনে বাঁধানো পুকুর ঘাট, তো ওনার বয়স তখন অনেক বেশি, 80-র কাছাকাছি। তো উনি পুকুর ঘাটে আরো বেশি হবে, 90 বেশি হবে তখন, সারা জীবনই সমস্যার ভিতর দিয়ে গেছেন। তো পুকুর ঘাটে উনি গেছেন গোসল করতে, গোসল করার পর উনি মানে শীতে কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপতে কাঁপতে আসছে। তো গ্রাম দেশে কি হয়, ওই বুড়া বুড়িটা কি করে, মাটির পাতিলে ওই তুষ দিয়ে আগুন জ্বালিয়ে ওইখান দিয়ে হাত শেখে আর কি, যাতে শরীরটা গরম রাখার চেষ্টা করে। তো উনি যেদিন মানে সেদিন ঠিক পাশের বাসায় ছিল, মানে আমাদের এক নবজাতক, আমাদের আত্মীয় এক নবজাতক সন্তান ছিল। তো উনি কি করছে, গোসল করে আসার সময় উনি তখন ওই পথ দিয়ে আসতো না, ভুল করে কি করছে, 2টা ওই নবজাতকের যে আলাদা ঘর, মানে আমাদের দেশে বাচ্চা জন্ম হইলে মানে যারা একটু মানে সামর্থ্যবান তারা কি করে আলাদা একটা ঘর বানিয়ে দেয়, 40 দিন ওই ঘরেই থাকে নতুন বাচ্চা আর কি। আমার জন্মের ক্ষেত্রেও সেটা হয়েছে। তো দেখা গেছে উনি ভুল করছে, ভুল করে কি করছে, নবজাতকের বাচ্চাটা ঘরের পাশ দিয়ে আসছে। তো অ্যাকর্ডিং টু ওই সাজেশন উনি মানে অপবিত্র হয়ে পড়েছে এর ভিতরে। তো উনি কি করলো, রান্নাঘরে এসে ওই যে মাটির যে শানকিতে আগুনের তুষ থাকে, হাত মানে শীতে এটা গরম পোহানোর জন্য এটা ইউজ করতো বুড়া বুড়িরা। তো উনি ওইটা নিয়ে ওই চুলার পাড়ে বসে আর কি, মাটির চুলা আর কি, লাকড়ির চুলা পাড়ে বসে। তো এর ভিতরেই যেহেতু উনি কিন্তু ইনসিকিউর তখন, কারণ উনি অপবিত্র হয়ে পড়েছেন, তো ওনাকে সম্ভবত অ্যাটাক করে আর কি, ওনার সাথে যে ছিল উনি মানে আগুনে ঝলসে যায় আর কি, একদম পুরো ঝলসে যায় আর কি। তো মানে ওই যেহেতু চুলার পাশে ছিল ওখান থেকে ওনার প্রসর ঝরছে যায়। উনি খুব সাবধান থাকে, উনি তো রেগুলারই কাজ করতো, কিন্তু ওই দিন যেহেতু উনি অপবিত্র হয়ে পড়ছিলেন, মানে ওই পরবর্তীতে আমি শুনলাম আর কি ওনার মানে ক্ষতিটা হয় এবং উনি অনেক কষ্ট পায়। তারপরে প্রায় 30 দিন উনি বেঁচে ছিলেন। ওনার সমস্ত শরীর পরে বার্নের রোগীরা তো অনেক কষ্টই পায়, ঢাকা উনি আর বাঁচেননি আর কি। তো সারা জীবনে ওনাকে ফলো করছে এবং ওনার মরার পরে ওনাকে স্বপ্ন দেখাইছে ওনার আত্মীয় স্বজন, ওনার হাজবেন্ডকে, যে আমি ফাইনালি টেক ওভার করলাম এত বছর চেষ্টা করার পর, মানে আমি 85 থেকে 90 বছর লেগে থাকলাম, শেষ পর্যন্ত আমি সাকসেসফুল হলাম আর কি। আচ্ছা, মানে ওনার এই অস্বাভাবিক কারণেই ওনার মৃত্যু, মানে ওই আগুন থেকেই জাস্ট পুড়ে উনি মারা যান। হ্যাঁ, পুড়ে মারা যান আর কি। এবং এই সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে স্বপ্নগুলো আর কি, মানে ওনার মেসেজগুলা, ওনার মানে ওনাকে যে ক্লেম করতো আর কি, ওনার পিছু ছাড়বে না, যে জিন বা সে ওনার আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখাতেন, মানে একই ধরনের স্বপ্ন একই রাতে সবাই দেখতেন। মানে এটা একটা খুব অবাক করা ঘটনা আর কি। ডেফিনেটলি একই স্বপ্ন আসলে একই রাতে বিভিন্ন মানুষ, এবং সকালবেলা সবাই একই ঘটনা বলছে, এটা খুবই অবাক করা ঘটনা। স্বপ্ন মানুষ আসলে স্বপ্ন দুই রকমের স্বপ্ন নর্মালি কি মানুষ দেখে থাকে, যে কোনটা হয়তো মানে থাকে, কোনটা হয়তো সারাদিন হয়তো যেটা ভেবেছে সেটাই প্রতিফলিত হয়। কিন্তু যখন সব মানুষ একই স্বপ্ন দেখছে, তো ডেফিনেটলি সেটা আর যাই হোক ওই চিন্তা ভাবনা থেকে সেই স্বপ্নগুলো আসেনি, হয়ে যায়। একদমই ঠিক তাই। তো এই ছিল হচ্ছে আমাদের পুনর্জল ভাই ওনার দাদির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, ওনার নানির সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা হচ্ছে যে এরকম কেউ একজন ওনাকে হয়তো ফলো করতেন, যেটা একদম অনেক দিন যাবত পর্যন্ত 2 বছর চারপাশে থাকেন এবং সবসময় ফিল করতেন উনি ওনাকে, এবং অন্যরাও ফিল করতো, এবং মানে একটি মানে কি বলবো, একটা লাইফ লং একটা সাফারিংস আর কি। কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা করেছেন, চিন্তা ভাবনা সবসময় পবিত্রতাটা মেনটেন করে উনি এটা চলতেন। বাট একটা সময় গিয়ে যেটা একদিন হয়তো এটা কোনো কারণে মিস হয়ে যায়, এবং সেই দিনই হয়তো তাকে এটার খেসারত বলি বা ক্ষতিপূরণ বলি, যেটাই হোক না কেন, তাকে এটার জন্য ভুক্তভোগী হতে হয়েছিল। তো ধন্যবাদ পুনর্জল ভাই আপনাকে, যে আপনার এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। আর এই মুহূর্তে আপনারা যারা আছেন তাদের কথাবার্তা তো অবশ্যই জানাবো, এবং এরকম ঘটনা নিয়ে কিন্তু চাইলে আপনিও আমাদের কাছে আসতে পারেন। অনেকেই লিখছেন যে আসলে কিভাবে করে আমরা ঘটনা নিয়ে আসবো, আমি কিন্তু বেশ কয়েকবার ইতিমধ্যে বলে দিয়েছি কিভাবে আসবেন। আপনি সেল নাম্বারটা পাঠাবেন, ঠিক যে উপায়ে আপনি আমাদেরকে টেক্সট করছেন ঠিক একই উপায়ে, এবং সেই সাথে আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে odrisho98.4@gmail.com। সেখানে আপনি কিন্তু চাইলে আমাদেরকে রেকর্ডিং করে পাঠাতে পারেন, আমরা হয়তো আপনার রেকর্ডিংটা প্লে করে দিতে পারি। তবে সেক্ষেত্রে রেকর্ডিংটার প্রতি একটুখানি যত্নবান হতে হবে, যাতে করে রেকর্ডিংটা বেশ স্পষ্ট থাকে। এবং মেইলটা যখন লিখবেন তখন অবশ্যই মেইলের লেখাটা যেন স্পষ্ট থাকে আমাদের, যাতে আমরা স্পষ্ট খুব সহজভাবে সেটাকে পড়তে পারি।
যাই হোক, এবার চলে যাচ্ছে আমাদের সাথে লিসনার যারা আছেন। অনেকক্ষণ ধরে ফেসবুক প্যানেলে যাওয়া হচ্ছে না। ফেসবুকে যারা আছেন, ফেসবুকে আমাদের সাথে আছেন সিফাত লিখেছেন আমাদেরকে, রাহাত ভাইয়ের গল্প শুনে প্রচন্ড ভালো লাগছে, কারণ আমার বাসার চালে রাতে কে যেন হাঁটে, আমি আর আবু আওয়াজ শুনতে পাই। আচ্ছা, আপনারাও একই রকম অভিজ্ঞতা আপনাদেরও ঘটছে? তো আপনাদের যদি এরকম কিছু আপনারাও শুনতে থাকেন এবং ঘটতে থাকে, সেই ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারেন সিফাত, এবং এটা অবশ্যই করবেন। অনেকগুলো উপায় বলে দিলাম, যে কোনো একটি উপায় আপনি অবলম্বন করে জানাবেন আপনার ঘটনা, যে সত্যি আপনি কি শুনতে পান এবং কিভাবে শুনতে পান, কারা কারা শুনতে পান, একদম ইন ডিটেলসে। রুহুল আমিন আছেন আমাদের সাথে, আজ প্রথম। আশা রাখছি ভালো লাগবে, এবং আমি বাস্তবে কিছু সম্মুখীন হয়েছিলাম। ওকে, আপনি অদৃশ্যের সব কিছু একটা সম্মুখীন হয়েছিলেন, সেটা ঘটনাও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। উপায়গুলো কিছুক্ষণ আগেই বলেছি। মাজাহারুল ইসলাম আছেন আমাদের সাথে, প্রতি সপ্তাহের মতো আজও যুক্ত হয়ে গেলাম খিলগাঁও থেকে। আশা রাখি ঘটনাগুলো ভালো লাগবে। হ্যাঁ, আপনি তো যুক্ত হয়ে গিয়েছেন, এবং আমার মনে হয় যে আপনার যে আশা ছিল, সেই আশাটার একদমই আমরা বাইরে নেই। কেমন লাগছে ঘটনাগুলো, সেটা জানাবেন। স্বপ্ন পরশ আছেন, আশা করি আজকের ঘটনাগুলো ভালো লাগবে। ওকে, ইতিমধ্যে কিন্তু ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। এবং আচ্ছা, সিফাত আমাদের কারা লিখেছেন, আমার অদৃশ্য অনুষ্ঠান খুব প্রিয়, ধন্যবাদ। এবং প্রচন্ড ভয় লাগছে, ভয় আরো লাগতে থাকুক, কারণ হচ্ছে আজকে এখন এমন কিছু জিনিস বাকি যেটা আপনার ভয় লাগতে বাধ্য, এবং ভয় অন্য যে কোনো দিনের তুলনায় মাত্রাতিরিক্ত হবে, কথা এটা। মাজাহুল ইসলাম আছেন আমাদের সাথে, এবং রাকিব লিখছেন আমাদেরকে, কানন থেকে শুনছি, প্রচন্ড ভয় লাগছে। ঠিক বুঝলাম না, কানন না কি বললাম এটা, জায়গাটার নামটা ঠিক বুঝতে পারছি না ভাইয়া। স্বপ্ন শাওন হোসেন আছেন আমাদের সাথে, অদৃশ্য গ্রেট শো, ধন্যবাদ শাওন আপনাকে। বিলাল হোসেন আছেন, ভাই অদৃশ্য শুনছি, শুনতে থাকুন বিলাল। আর নজরুল ইসলাম শুনছেন যে আমি শুনছি এবং ভালো লাগছে, ধন্যবাদ নজরুল আপনাকে, শুনতে থাকুন। আমি কিন্তু আছি আরো বেশ খানিকটা সময় জুড়ে, এবং হচ্ছে জানাবেন যে কেমন লাগছে প্রকৃত অর্থে, বা কোন জায়গাটা আপনাদের আসলে ঠিক ভালো লাগেনি সেটাও কিন্তু জানাবেন। সবসময় যে ভালো কথা শুনতে চাই ব্যাপারটা কিন্তু এরকম না। আর যেটি কথা বলছিলাম, যেমন রাহাত ভাই, ওনার কাছে কিন্তু আরো বেশ কিছু ঘটনা আছে, আর সেখান থেকে আমরা আর একটা ঘটনা যাব। তবে তার আগে এই মুহূর্তে আমার মনে হয় সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার। বিরতির পরে আমরা আবার রাহাত ভাইকে নিয়ে ফিরে আসছি, আর আমি তো আছি, এবং সেই সাথে আমাদের ইনভেস্টিগেশন টিমও কিন্তু আজকে কথা বলবো। সো আর একটা মেইল যেটা বলছিলাম, বারবার যেটা বলার চেষ্টা করছিলাম, যে মেইলটির জন্য অপেক্ষা করতে হবে, কারণ এই মেইলটি সত্যি স্পেশাল। যারা শুনে ওদের অপেক্ষায় আছে, আমার মনে হয় যে আপনার মনে হবে যে না, হ্যাঁ, ভালো কিছু শুনেছি, ভয় লাগছে। তো ফিরছি একটু পরে, সাথে থাকুন, শুনতে থাকুন রেডিও একাত্তর FM 98.4। অদৃশ্য, প্রতি শুক্রবার রাত 11টায় অনলি অন রেডিও একাত্তর FM 98.4। সবাইকে আরো একবার ওয়েলকাম অদৃশ্যের মাঝে। সাথে আছে আমি রনি, থাকবো কিন্তু আরো বেশ খানিকটা সময়। আর ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে 11:07। অল্প কিছুক্ষণের মধ্যেই 12টা বাজবে। আর মাঝে মাঝে যেটা বলে থাকি, যে 12টার পরেই নাকি এই ঘটনাগুলো মানুষ এক্সপিরিয়েন্স করে থাকে। তো অল্প কিছুক্ষণ পরে 12টা বাজবে, এবং সেই 12টার সময়ই আমরা যাচ্ছি আমাদের যে প্রথম যিনি আজকে গেস্ট ছিলেন রাহাত ভাই, ওনার ঘটনাটা আমরা যাচ্ছি ঠিক 12টায়। আর ভাই, যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, আমরা সেই ঘটনাটাতে চলে যাই। হ্যাঁ, এই অপু নজরুল ভাই যেই ইয়েটা বললেন, ওনার যে এক্সপিরিয়েন্সটির কথা বললেন, যে একজন জিম কাউকে চেস করছে একটা লং টাইম ধরে, সেম এক্সপিরিয়েন্স আমার একটা আছে, কিন্তু এত লং টাইম, মানে টাইম লাইনের জন্য না, জাস্ট অল্প কিছু মাস বা বছর, অল্প কিছু দিনের জন্য। আচ্ছা, অল্প কিছু দিন, একদম চোখের সামনে দেখা পুরো ঘটনাটা। সেটা হচ্ছে একদম রিসেন্ট ঘটনা, তো 2 বছর আগের ঘটনা। কোরবানির ঠিক পরে, 2 বছর আগে এরকম টাইমে কোরবানি হলো। কোরবানি ঈদের জাস্ট একদিন পরে আমার একটা ফ্রেন্ডের বিয়ে গ্রামে। লোকেশনটা একটু বলবেন? লোকেশন হচ্ছে গোপালগঞ্জ। ওকে, বেশ কাছে, ঢাকার কাছে।
তো ঈদের জাস্ট 2 দিন পরেই বিয়ে, গায়ে হলুদ। গ্রামে যা হয় বেশ আয়োজন করে, অনুষ্ঠানের আয়োজন। তো আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে গেলাম তার বিয়ে অ্যাটেন্ড করতে, ছেলের বিয়ে। তো গায়ে হলুদ হলো, ঈদের 3 দিন পরে বিয়ে হলো। আমরা ওই ঈদের পর থেকে ওখানে আছি, বাড়িতে আছি, খুব মজা করছি। ও গ্রামের যারা ছিল সেম এজ, সবার সাথে বেশ একটা ভালো বন্ডিং হয়ে গেছে। তো যেদিন বিয়ে হলো, মানে আমার ফ্রেন্ডটার বাসরাত, তো আমরা সবাই রাতের বেলা বাসা থেকে একটু বের হলাম, যে কারণ তখন কোরবানির জাস্ট 2-3 দিন পরে, মানে কি চাঁদের প্রায় ফুল মুন একটা টাইম, পূর্ণিমার মতো একটা টাইম, মানে বিশাল বড় একটা পূর্ণিমার জাস্ট 2 দিন আগে। হ্যাঁ, একদম পুরোই বিশাল বড় চাঁদ, গ্রামের একটা লোকেশন, বন্ধুর বিয়ে হলো, একটা ছুটির আমেজ, সবকিছু মিলে একটা মানে সবার মনের মধ্যে একটা অন্যরকম একটা ভালো লাগার একটা ফিলিংস। তো রাতের বেলা বের হলাম গ্রামের, মানে এর মধ্যেও আমরা তো জাস্ট অনুষ্ঠানের মধ্যেই ছিলাম, আজকে থেকে মোটামুটি ফ্রি, 2-1 দিন হয়তো গ্রামটা একটু ঘুরে বেড়াবো। তো এই চিন্তা করে আমরা ছিলাম 6 জন, আর সাথে ওই গ্রামের 3টা ফ্রেন্ড ছিল, ঠিক আছে। তো 9 জনের মতো একটা টিম নিয়ে আমরা জাস্ট একটা নদীর পাড়, পুকুরের মতো একটা পুকুরের পাড়ে হাঁটছিলাম। কিছু ফ্রেন্ড আছে জাস্ট স্মোকিং করছে, কিছু আছে গলা ছেড়ে গান গাচ্ছে। তো এর মধ্যে একটা ফ্রেন্ড, সে বেশ জোরে জোরে একটা গান গাচ্ছে, সে মোটামুটি তার বেশ খোলা গলা গান গাচ্ছে, আমরা তাকে উৎসাহ দিচ্ছি, আরো গাও আরো গাও। তো একটা জানলার মতো মাচা, হ্যাঁ, ওখানে বসে বেসিক্যালি মাছ মারে রেগুলার টাইমে, ওখানকার যারা আছে তারা এখানে মাছ মারে বসে। তো ওই জানলার উপরে বসে, বাঁশের ইয়ের উপর বসে সে গান গাইছে, আমরা আশেপাশে আছি, গান শুনছি, আমরা তাকে উৎসাহ দিচ্ছি। দেখলাম কিছুক্ষণ পরে আমরা বললাম যে আমরা চল ব্যাক করি, বাসায় বেশ রাত হয়ে গেছে, ব্যাক করি, বাসায় চলে যাই। তখন রাত বেশি থেকে হলে রাত 2টা। তো সে বললো কি, আচ্ছা তোরা যা, আমি একটু পরে ব্যাক করব। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, হয়তো সে একটু বেশিক্ষণ থাকতে চাচ্ছে এনভায়রনমেন্টের মধ্যে। তো আমরা তাকে রেখে, সাথে আর একটা ফ্রেন্ড ছিল, বললাম যে তোরা 2জন আয়, হ্যাঁ। আমরা আগাইলাম সামনে, আমরা বাসায় চলে আসছি। এসে আমরা বসে কার্ড খেলছি, ওই রাতেই কার্ড খেলছি। কিছুক্ষণ পরে অন্য ফ্রেন্ডটা আর সাথে আরেকজন যাকে রেখে এসেছিলাম, 2জন আসলো, রুমে বসলো, বসে আমি তাকে বললাম কি কার্ড খেলবি, মানে ও কোনো রেসপন্স ওরকম করেনি, মানে হ্যাঁ বা না, সে এসে জাস্ট শুয়ে পড়লো, কোনো কথাবার্তা নেই, এরকম আমাদের সাথে কোনো কথাবার্তা নেই। হয়তো টায়ার্ড ছিল, হয়তো কিছু ছিল, আমরা ওইভাবে পাত্তাও দিইনি, ও এসে শুয়ে পড়ছে, আমরা খেলছি, কার্ড খেলছি, গল্প চলছে। ও ঘুম, মোটামুটি আমরা পাশে বসে আছি। ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যেটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, সেটা হচ্ছে সে ঘুমের মধ্যে কথা বলছে। মানে কি কথা বলছিল সেটা কি মনে আছে বা শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রথমে তো আমরা মানে ও ঘুমের মধ্যে কথা বলছে, এটা তো একটা ফানি একটা ব্যাপার যে ও ঘুমের মধ্যে বিড়বিড় করছে, বাট ওর কথার টোন থেকে যে মানে আসলে যে জিনিসটা স্বাভাবিক না, বুঝতে আমাদের 2-3 মিনিটের মতো টাইম লাগে, মানে জাস্ট বিড়বিড় করে কথা বলছে। তো আমরা সাথে সাথে বুঝলাম যে এখানে আসলে সিরিয়াস কিছু একটা হয়েছে। মানে ওর কথাটা ছিল এরকম যে আমি যাবো না, আমার বাবা মাকে ছাড়া আমি যাবো না, আমাকে নিতে পারবে না। মানে আমরা তো পুরাই কিরে, মানে ওকে ডাকতেছি এই উঠ, কিসে মানে ওর কোনো খবর নেই, ও ঘুমের মধ্যে কথা বলেই যাচ্ছে। চুপ, মানে কিছুক্ষণ কথা বলে চুপ হয়ে যায়, আবার কিছুক্ষণ তাকে উঠানোর চেষ্টা করছি। এবার আমরা একটু সিরিয়াস হয়ে গেলাম যে না, ওর ঘুম ভাঙাইতে হবে, কি আসলে দুঃস্বপ্ন দেখছে, বা আমরা তখনও চিন্তা করিনি যে এখানে অস্বাভাবিক খুব বেশি এরকম কিছু হবে। তো যেটা করলাম যে তাকে আমরা চাপাচাপি করে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি, কিন্তু সে আর মানে তার ঘুম ভাঙে না, সে বেশ একটা কড়া অবস্থায় চলে গেছে। এবং এক পর্যায়ে যেটা হলো সেটা হচ্ছে যে তার শরীরটা হঠাৎ করে বাঁকা হয়ে গেল,
মানে ধনুষ্টঙ্কার রোগীর মধ্যে যেরকম হয় যে শরীরটা বাঁকা হয়ে যায়, হাত পা পিছনে চলে যায়, কাইন্ড অফ সেরকম একটা ছটফট একটা অবস্থা। তো আমরা সাথে সাথে সবাই তাকে একটু জাস্ট চেপে ধরলাম এবং বুঝলাম যে এইবার ঘটনা আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তো যেটা করলাম যে দুইজন ফ্রেন্ড তার পায়ের উপর উঠে বসলাম, কোমরের উপর উঠে বসলাম, যেন তার শরীরটা যেন সোজা থাকে। আর সাথে সাথে বাড়ির মধ্যে চিল্লাচিল্লি যে কিছু একটা অস্বাভাবিক কিছু একটা হচ্ছে, দেখো কেমন করতেছে, ওর খারাপ লাগতেছে, কেউ আছে কিনা। তো এই ঘটনার সাথে সাথে বাড়িতে তো একটু লোকজন উঠে গেল, কারণ হচ্ছে আমরা গেস্ট মানুষ, শহর থেকে গেছি একটা বিয়ের দাওয়াত খেতে, সেখানে একজন অসুস্থ হয়ে গেছে। আমরা এর মধ্যে বেশ হইচই। তার সাথে একটা ফ্রেন্ড ছিল, সে কিছুক্ষণ পর আমাদেরকে ডাকছে, এই তোরা সবাই কই দিকে, কি হয়েছে? তো ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং ও খুব জোরে জোরে প্রলাপ বলতেছে, যেটা আগে বিড়বিড় করে বলছিল সেটা এখন জোরে বলছে, খুব জোরে জোরে বলছে। এবং জোরে জোরে বলার কথাটা হচ্ছে যে আমি যাব না, ওই একই কথা বলে, আমি যাব না, আমাকে নিতে পারবা না, আমি কেন যাব, আমার বাবা মা আছে, আমাকে নিয়ে যেতে পারবা না, এই টাইপের একটা অবস্থা। তো সাথে সাথে এলাকার হুজুর টুজুর আমরা বুঝে গেলাম যে হয়তো এখানে অস্বাভাবিক কিছু একটা ব্যাপার আছে, তাকে একটু হুজুর টুজুর দিয়ে বা কোনোভাবে, মানে গ্রাম অঞ্চলে তো আমরা ওইভাবে চিনি না, যে বাড়িতে গিয়েছিলাম তারা যে অ্যারেঞ্জমেন্ট করছে তাই সেই ব্যাপারটাই। তো তারা হুজুর টুজুর ডাকলো, হুজুর একজনকে ফোন দিল, হুজুর তো কিছু ফোনে এখন আর কি বলবে, আমাদের একজন ফ্রেন্ড ছিল, সে মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে, তো তাকে কিছু জিনিস বলে দিল যে তুমি ওর কানের কাছে গিয়ে এই এই জিনিসগুলো পড়ো, এই আয়াতগুলো পড়ো, এই সূরাগুলো পড়ো, তাহলে দেখবে তুমি কিছু রেজাল্ট পাবা। তো সেই ফ্রেন্ডটা শুনলো, সে তার কানের কাছে গিয়ে এরকম পড়ছে। তো এর মধ্যে কিছুক্ষণ পরে আবার একজন লোকাল ডাক্তার আসলো, লোকাল ডাক্তার কানা হলো। লোকাল ডাক্তার এসে দেখতেছে যে কি অবস্থা, এই এরকম বলতেছে যে আরে না না, এগুলা তো ইয়াং ছেলে পেলে, হ্যাঁ, গ্রামে আসছে, ফুর্তি করতে আসছে, এগুলো কোনো ইয়ে না। মানে তারা পুরো জিনিসটাকে অন্য একটা জায়গায় নিয়ে খুবই স্বাভাবিক ভাবে নিল, এবং এটা একটা ধরনের স্বাভাবিক অসুস্থতা হইতেই পারে, মানে সে কোনো পাত্তাই দিল না টাইপের একটা অবস্থা। এরপরে আমরা যেটা করলাম যে না, আসলে তো এইভাবে হচ্ছে না, কারণ ওর ইয়েটা বাড়ছে, মানে হঠাৎ হঠাৎ করে যখন খিচুড়িটা দিচ্ছেন, এবং সবচেয়ে খারাপ কথা হচ্ছে মুখ থেকে ফেনা বের হচ্ছে, তাকে বাসায় রাখা, মানে আমরা কি করবো, একদম পুরাই হতবিহ্বল অবস্থা যে কি করা যায়। তো শেষ রাতের দিকে আমরা জানতে পারলাম যে একজন ওঝা নাকি বেশ দূরের গ্রাম থেকে, সে বেশ নামকরা ওঝা, তাকে খবর দেওয়া হয়েছে, সে আসছে। তো ওঝা এসে পৌঁছালেন পরের দিন সকালে। এর মধ্যে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে ও কথা বলছে, হ্যাঁ, সেই কথাগুলো আমরা শুনছি, সবাই জোরে জোরে দোয়া দৌড় পড়ছি, পাশে কোরআন শরীফ পড়ছে, তাকে মাথায় পানি টানি দেওয়া হচ্ছে, সে মাঝে মাঝে শরীর টুরি দেখা হয়ে পুরো মানে খিচুড়ি টাইপের একটা ব্যাপার। কিন্তু তার কথাগুলো যা বলছিল, তো সেটা থেকে আমরা বুঝলাম আর কি যে সে কারোর সাথে আসলে কথা বলছে, এমন না যে বিড় বিড় করে কিছু বলা, সে একটা কনভারসেশন, আমরা কনভারসেশন একটা পার্ট শুনছি, কিন্তু বুঝতে পারছি আর কি যে কারোর সাথে সে কনভারসেশন করছে, সে যাবে না, তাকে নিয়ে যেতে চাচ্ছে, মানে অপর পাশে যে যার সাথে কথা বলছে তাকে তো শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না, কিন্তু সে কারোর সাথে কনভারসেশন করছে ঘুমের মধ্যে অবস্থায়। এবং মাঝে মাঝে ওই যে খিচুড়ি যখন দিচ্ছে তখন মানে সে খুব চিৎকার করে উঠছে। তো পরের দিন এরকম হুজুর আসলো, হুজুর এসে মানে একজন ওঝা আসলো, গ্রাম্য ওঝা, এসে তাকে কিছু যে জিনিসটা ফার্স্টে করলো যে তাকে বসিয়ে কিছু তার চারপাশে উঠানে বসিয়ে তার চারপাশে কিছু সার্কেল ড্র করলো ইয়ে দিয়ে। ওনার কাছে কিছু পাউডার টাইপের ছিল, কেমন একটু লালচে টাইপের পাউডার, ওটা দিয়ে উনি একটা চারপাশে একটা সার্কেল ড্র করলেন, কিছু মরিচ পুরালেন, হ্যাঁ, মরিচ পুড়িয়ে আরো ওনার যা করার সেটা করে একটা পর্যায়ে ওই আমার ফ্রেন্ডটা কথা বলতেছে তার সাথে। তো তাকে বলতেছে যে তুই কে? তো আমার ফ্রেন্ডটা মানে সে তো ফার্স্টে খুব মানে ছটফট করতেছে, যখন ওঝা যখন বিভিন্ন ধরনের ইয়ে তার উপরে অ্যাপ্লাই করছে, তো সে বেশ ছটফট করতে করতে এক পর্যায়ে সে বলল যে আমি এমিলিসা। আচ্ছা, আমরা শুনে মানে পুরো যারা ছিলাম সাথে সাথে মনে হলো যে একদম মানে মেরুদণ্ড দিয়ে কিছু একটা চলে গেল।
মানে পুরো অন্য একটা ভয়েস, আমি এনিলিসা। ওঝা এবার তার সাথে কথা বলতেছে, তুই কেন আসছিস? ওর গান আমার ভালো লাগছে, ওই জন্য। তুই কি চাস? বলে ওকে আমি নিয়ে যেতে চাই সাথে। তো ওঝা বলতেছে না, ওকে তুই নিয়ে যেতে পারবি না। হ্যাঁ, সে মানে পুরা জমে মানুষের টানাটানি যে টাইপের যে অবস্থা হয়, মানে আমার ফ্রেন্ডটা হঠাৎ করে মানে এমন ভাবে খিচুনি দিচ্ছে শরীরে, সে মাটির মধ্যে পুরো ছটফট করছে। তো তখন আবার কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে আস্তে ধীরে তার সাথে আবার কথা বলা শুরু করে আর কি। তো এভাবে প্রায় 3-4 দফায় তাকে কনভিন্স করা হয়েছে, এবং একটা পর্যায়ে সেটা হচ্ছে যে আমাদেরকে সবাইকে সরাই দিছে। তা আমাদেরকে জাস্ট, আমরা যারা ছিলাম আমরা তো ভয় পাচ্ছি, আমরা জিনিসটা বুঝছি কিরকম হচ্ছে। তো আমাদেরকে সরাই দিয়ে ওঝা জাস্ট তার সাথে একটা কমিউনিকেশন করলো। গ্রামের ওখানে বাড়ির একজন ছিলেন। তো শেষ পর্যায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই ফ্রেন্ড মানে ওঝা সামহাও তাকে কনভিন্স করছেন, যে বললো যে এনিলিসা বলছে ওগুলো গান শুনে নাকি ভালো লাগছে, ফ্রেন্ডের গান শুনে ভালো লাগছে। ও বলছে যেই খানে সে গানটা গাইছে ওইখানে নাকি ওই সে ছিল, ওই জায়গাটাতে ওই মুহূর্তে ছিল, এবং তাকে নিয়ে যেতে চায় ওর ফ্রেন্ডটাকে। তো সামহাউ মানে হুজুর তাকে, ওঝা তাকে ইয়ে করছে, হ্যাঁ, রেস্কিউ করছে, রিকভার করছে জিনিসটা থেকে। এবং সে তার পুরো মানে যখন রিকভার করে গেল তখন তার পরের দিন তাকে আমরা জিজ্ঞাসা করছি আর কি, যে তোর কি অবস্থা? ওর আগের দিনে কোনো কথা মনে নেই। আগের দিন ওর সাথে কি হয়েছে, মানে ওকে বলছে তুই কালকে কি করছিস? কই, আমি তো কালকে আসলাম বাসায়, রাতের বেলা তোরা চলে আসলি, আমি তো আসি ঘুমিয়ে গেছি। মানে জাস্ট আগের কোনো কিছুই তার মাথায় নেই, কোনো কিছুই তার মাথায় নাই যে তার সাথে কি হয়েছে। এবং মানে এরপরে তার প্রচন্ড শরীর ব্যথা ছিল, সারা শরীরে ব্যথা ছিল। এবং আমরা তো জাস্ট ব্যাক করে চলে আসছি, আমরা ওই ঘটনা পরে চলে আসছি। সে আরো 2-1 দিন ছিল, আমরা পরবর্তীতে তার ওই আপডেটগুলো পাইছি আর কি, যে সে মানে ওখানে তার কোনো সেন্স টাইপ ছিল না, বা তাকে বেশ কিছুদিন অবজারভেশনে রাখছে। তো এবং আমরা যতদূর জানি যে আমার ওই ফ্রেন্ডটা এখনো জানে না যে তার সাথে আসলে ওই বিয়ের সময়টা তার জীবন থেকে একটা দিন চলে গেছে, এটা তার এখনো জানে না। মানে আমরা সার্কেলে কেউ তাকে বলিনি আগে যে তোর সাথে কোনো একটা ঘটনা। তাহলে হয়তো সে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত হয়ে পড়বে, প্রচন্ড ভাবে মানসিকভাবে বিধ্বস্ত হবে। কারণ ওই সিনগুলো তো আমরা নিজের চোখে দেখছি। আর এখন যেটা হয় সেটা হচ্ছে যে নিজে আসলে ভৌতিক কোনো কিছু এক্সপিরিয়েন্স না করলে আপনি যত কিছুই বলেন, যত কিছুই মানুষকে বুঝান, সবকিছুর একটা ব্যাখ্যা খোঁজার টেন্ডেন্সি থাকে। আমাকে যদি কেউ এই ধরনের একটা ঘটনা বলে, আমি হয়তো একটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করব, বা আমরা হয়তো মাঝে মাঝে এটা একটা হাসি তামাশাও করে ফেলি। হাসি তামাশা করে ফেলি, আমরা মনের ভুল বলি, এই বলি যে তোর মাথা গরম হয়ে গেছে, ভুল দেখছিস। কিন্তু যতক্ষণ নিজে আসলে এক্সপিরিয়েন্স করা না যায় ততক্ষণ আসলে বোঝা যায় না যে এটা আসলে কতটা ব্যাখ্যাতীত একটা ঘটনা ছিল। এক্স্যাক্টলি, সবসময় আসলে কিছু ঘটনার লজিক দেওয়া সম্ভব না, আর যে ঘটনাগুলো আসলে লজিক দিতে পারি না সেই ঘটনাগুলোকে আমরা বলছি অদৃশ্য। আর ঠিক তাই, আপনি টিউন করেছেন রেডিও 71 FM 98.4 এবং চলছে অদৃশ্য। আর আমরা শুনছিলাম রাহাত ভাই, এবং রাহাত ভাইয়ের ঘটনা শুনে অনেক মানুষেরই ভয় লাগছে। তো সব মানুষের কথাগুলো আমরা অবশ্যই জানাবো, যে যারা যারা আমাদের সাথে আছেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই মাত্র যে ঘটনাটা আসলে আপনি শেয়ার করলেন। সত্যি আপনার ফ্রেন্ড এখন হচ্ছে কি করেন? সে চিটাগাংয়ে থাকে, তার এখন একটা বাইং হাউসে সে জব করে, সে জবের মধ্যে আছে। আচ্ছা, সে এখন হচ্ছে মানে বাইং হাউসে আছেন, এবং তার কি মানে সে কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতেছে। আর মানে ওই ঘটনায় তার লাইফে ওরকম কোনো ইম্প্যাক্ট পড়ে নাই হয়তো। এটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন আসলে ওঝা বা হুজুর যার পরামর্শগুলো আমরা নেই, ওই মানুষটা আসলে বুজুর্গ একজন ব্যক্তি হওয়া দরকার। তারা যদি আসলে ভালো একটা সলিউশন দিতে পারে তাহলে যে ভিকটিম
তার জীবনটা আসলে অনেক ইজি হয়ে যায়। আর প্রথমে যদি দেখা যায় যে একজন ভুয়া বা খুব একটা কামেল না, হ্যাঁ খুব জ্ঞানী না, এরকম একটা যদি হাতুড়ে একটা ওঝা বা একটা হুজুরের পাল্লা যদি পরে দেখা যায় যে পুরো জিনিসটা আসলে আবার হিতে বিপরীত হয়ে যায়, সারা জীবন ভয়টা ক্যারি করে চলতে হয়। তো আমার ওই ফ্রেন্ডটার ক্ষেত্রে যেটা খুব ভালো ছিল, সে ওঝাটা খুব ভালো পেয়েছিল, এটা তার জন্য ডেফিনেটলি একটা খুব প্লাস পয়েন্ট। রাত ভাই গল্প বলার সাথে সাথে উনি যে ঘটনাগুলো শেয়ার করলেন সেটার সাথে সাথে কিন্তু বেশ কিছু যৌক্তিক কথাবার্তা দিয়েছে, যেটা হয়তো যাদের সাথে ঘটেছে যারা আমরা আসলে বিশ্বাস করছি যে ঘটনাগুলো আসলে ঘটে বা ঘটতে পারে, তাদের জন্য এটা একটা সাজেশন যে এরকম কিছু যদি হয় তো ডেফিনেটলি ভালো কারো কাছে যাবেন। যেমন অনেক সময় যেটা হয় যে ভুল চিকিৎসার কারণে মানুষের কিন্তু দেখা গেল যেটার কারণে আসলে তার মৃত্যুবরণ করার কথাই না, কিন্তু সেটার কারণে তিনি মরে যেতেই পারেন, কিংবা হয়তো তার হাতে সমস্যা হয়েছে সেটার কারণে তার হার্টে সমস্যা হয়ে যেতে পারে। তো এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে ডেফিনেটলি যারা জানেন, যারা এক্সপার্ট, এরকম লোকজনের শরণাপন্নই হবেন, এমনটাই হচ্ছে প্রত্যাশা। আর যেটা বলছিলাম যে আমরা যাবো হচ্ছে মেইলে, তবে নেব খুবই ছোট্ট একটা বিরতি, জাস্ট গুছিয়ে নিয়ে রওনা কিন্তু আবার ফিরছি। আর যে মেইলটির কথা আমি বলছিলাম ততক্ষণ পর্যন্ত জাস্ট লিখতে থাকুন, 7171 নাম্বারটা খোলা আছে, শুরুতে লিখবেন EFM, তারপর আপনার যে কোনো রকম কমপ্লিমেন্ট। আর এছাড়াও ফেসবুকে গিয়ে আপনি কমেন্টস করতে পারেন, facebook.com/radio71FM 98.4, যে কোনো রকম কমপ্লিমেন্ট গ্রহণযোগ্য। আপনি টিউন করে আছেন রেডিও 71FM 98.4, চলছে অদৃশ্য, আর সাথে আছে আমি রনি। আর যেটা বলছিলাম যে একটা স্পেশাল মেইল, যেটির কথা আসলে বারবার বলছিলাম, যদিও মেইলটা কিছুটা অস্পষ্ট, তবুও হয়তো আমাকে কষ্ট করেই পড়বো, কারণ হচ্ছে ইমেলটা আমি যখন পড়ছিলাম তখন এই মেইলটার কিছু জিনিস আমাকে আসলে ভাবিয়েছে, আর সেই ভাবনাটাই হয়তো আমি তাদের সাথে শেয়ার করতে চাই, আর সেই কারণে এই মুহূর্তে আমি মেইলটা পড়বো। ঠিক উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। অদৃশ্য আমার খুব প্রিয় একটা অনুষ্ঠান। আজ আমি আমার পরিবারের একটি সত্য ঘটনা শেয়ার করছি, সম্প্রসারিত হলে খুবই খুশি হব। ঠিক যেই সময়টার কথা বলছি তখন এই পৃথিবীতে আমার অস্তিত্বই নেই, কারণ ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে। তিনি ছিলেন একজন ফরেস্ট অফিসার। কাজের সুবাদেই শুনেছি, আচ্ছা উনি জায়গাটির নাম প্রকাশে অনিচ্ছুক, একটা কাছাকাছি একটা রিসোর্টে থাকতেন, এবং আমার বাবা তখন খুব ছোট এবং খুবই তখন দিদার পেটে। অসুস্থ দিদা আর বাবাকে নিয়ে দাদু যে এলাকাতে থাকতেন তা ছিল খুব নির্জন এবং পাহাড়ে ঘেরা। দাদু যে রিসোর্টটাতে থাকতেন তার সামনেই ছিল একটা পাহাড়, এবং পাহাড়টি পেরোলেই বর্ডার। কাজেই বুঝতেই পারছেন, সুন্দর ফুল বাগানে ঘেরা চমৎকার একটি দোতলা বাংলো বাড়িতে একটা ঘর ছিল, এবং সেটির সামনে দক্ষিণে একটি বিশাল দিঘি। দিঘিটি পেরোলেই সীমান্তের প্রহরীর মতো পাহাড়টি দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালোই কাটছিল। দাদু রোজ সকালে বেরিয়ে পড়তেন আর আসতেন সেই রাতে। সারাদিন দিদা আর বাবা দুজনেই বাড়িতে থাকতেন। বাড়ির দক্ষিণ দেয়াল ঘেঁষে একটা শিমুল গাছ, শিমুল গাছের তুলা বাতাসে ভেসে ভেসে আসতো। মাঝে মাঝে বিকেলে রোদের আলো বেশ চমৎকার লাগতো দেখতে। শুনেছি বাবা নাকি মুগ্ধ হয়ে দেখতেন। একদিনের ঘটনা, বাবা সেই শিমুল গাছের তুলা ধরার লোভে নাকি গাছে উঠে গেছেন, এবং গাছ পেয়ে উপরে উঠতেই তার চোখে পড়ল দক্ষিণ কোণ ঘরের জানলা খোলা। জানলায় চোখ পড়তেই বাবা কি দেখেছিলেন জানি না, তবে তার ভাষ্য মতে তার শরীর হিম হয়ে যাচ্ছিল। প্রাণের সবটুকু জোর দিয়ে মা বলে চিৎকার করে উঠলেন, আর তিনি কিভাবে নিচে নেমে আসলেন তা নাকি তিনি আজও বলতে পারেন না। বাবার চিৎকার শুনে দিদা দৌড়ে এলেন এবং দেখলেন বাবা কাঁদছেন। সে রাতে নাকি বাবার ভয়ে জ্বর চলে এসেছিল। দিদা সারা রাত বাবার সাথে বসেছিলেন।
তারপর পার হয়ে যায় বেশ কিছুদিন। বাবা সুস্থ হলো, কিন্তু দিদা কেমন যেন বদলে যেতে থাকেন। বাবার সাথে তার কেমন যেন একটা দূরত্ব সৃষ্টি হতে থাকে, আর দাদার প্রতিও বেশ অনীহা। একটা বিষয় বলে রাখা ভালো, এই বাংলো বাড়িতে ঢুকতেই দারোয়ান নাকি তাকে দক্ষিণ কোণের ওই দরজা খোলার এবং ওই দরজার সঙ্গে যে তালা আছে সেটা খুলে রুমে না যাওয়ার জন্য নিষেধ করে দিয়েছিলেন। দিদার আচরণ পরিবর্তিত হয়, দিন দিন আরো বাড়তে থাকে। দাদা এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত থাকতেন। দিদা তার দাদুর মধ্যে পারিবারিক কলহ দিন দিন বাড়তে থাকে, আবার কখনো কখনো তিনি আগের মতো সেই পুরনো দিদা হয়ে উঠতেন। একদিনের কথা বাবা বললেন, যেদিন প্রথম দাদুকে বুঝতে পারলেন দিদা তার দূরত্বের কারণটা কি ছিল। দাদু সেদিন কাজে বের হয়ে গেলেন। সন্ধ্যায় হঠাৎ দিদাকে পুরো বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরো বাড়ি খুঁজে খুঁজে তাকে না পাওয়া গেলে শেষমেশ ওই সেই দক্ষিণ কোণের ঘরটাতে দেখা যায় দাদু ওই ঘরটাতে বসে আছেন, দরজার তালা খোলা, ভেতরে দিদার কান্নার শব্দ। দাদু দিদাকে বাহির করে নিয়ে এলো এবং তার চোখ দুটো লাল হয়ে আছে, আর শরীরের সবটা নাকি গরম হয়ে আছে, যেমন জ্বর আসলে হয়। একদিন বাগানে চা খেতে খেতে দাদু দিদাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? যদি কিছু হয় তো খুলে বলো। দিদা তখন ভয়ে ভয়ে বললেন, তুমি এখান থেকে চলে যাও। দাদু চমকে উঠলেন, ঠিক বুঝলাম না। দিদা বললেন, তুমি এই চাকরিটা ছেড়ে আমার ছেলেটাকে নিয়ে চলে যাও, ওর একটা ভবিষ্যৎ আছে। দাদু নড়ে চড়ে বসলেন, দিদার হাত ধরে জানতে চাইলেন পুরো ঘটনাটা। দিদা তখন পুরো ঘটনাটা বললেন। তার মনে হতো দোতলার কোণের ঘর থেকে কে যেন তাকে ডাকছে। একদিন কৌতূহলের বশে সে তালা খোলে। একটা হালকা অন্ধকারে কিন্তু পরিপাটি ঘর। হঠাৎই তার মনে হলো দক্ষিণের কপাট খেয়ে কে যেন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে ছুঁয়ে দেখতেই দেখে ওঠা আসলে অন্ধকারের কল্পনা, কিন্তু সে তো স্পষ্ট বুঝেছে। তারপর সে ঘর থেকে বেরিয়ে আসে তাড়াতাড়ি। এরপরে ঘরটার প্রতি তার মায়া জন্মে যায়। দিদা দাদু কথা বলছিলেন এবং এই ঘটনাগুলো শেয়ার করছিলেন, এবং তারা হাত ধরে ওই চা বাগানে হাঁটছিলেন। হঠাৎ দুজনের হাতের মাছ দিয়ে একটা তুলার মতো স্পষ্ট জন্য দু হাত থেকে আলাদা করে দিয়ে গেল, এবং চোখের পলকেই দিদা খেতে গেলেন। বললেন, এখন তো বাহিরে হাঁটতে হবে না, মনে হয় চলো ভেতরে যাই। দাদা কি করলেন বুঝতে পারছেন না। হঠাৎ করে দিদা অবচেতন হয়ে পড়লেন। এখন দিদার ওই কথা ঘটনাগুলো শোনার পরে তিনি বিশ্বাস করবেন না অবিশ্বাস করবেন সেটাই ভালো উপায় পাচ্ছিলেন না। ঠিক এমন সময় তিনি চিন্তা করবেন যে দারোয়ান রয়েছে, সে দারোয়ানের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। তখন তিনি দারোয়ানকে জানালেন ঘটনাটি, এবং সেই সুন্দর ভদ্রলোককে বলেন আগে এই যে বাংলাটিতে দক্ষিণের বাংলা যে বাংলাটি, সে বাংলাটিতে একজন হিন্দু ভদ্রলোক থাকতেন, তিনি ফরেস্ট অফিসার। তিনি নাকি একজন হিন্দু তান্ত্রিক ছিলেন। রোজ রাতেই তিনি সাধনা করতেন। কোন এক রাতে অজানা কারণে তার মৃত্যু হয়। প্রায় একদিন পর দরজাটা ভেঙে তার বিভৎস দেহটাকে সবাই আটকে উঠেছিল। এরপর থেকে ওই ঘরটাতে তালাই ঝুলত। একথা শুনে দাদু ভয়ে শিউরে ওঠেন। বললেন, তাহলে এখন কি করব? দারোয়ান লোকটিকে বুদ্ধি দেন, আগে দিদা সুস্থ হোক, তার পর্যন্ত অপেক্ষা করুন। এমনি করে 3-4 দিন পেরিয়ে গেল। দিদা বিছানা থেকে কিছুটা সুস্থ। দাদু ইজি চেয়ারে বসে ভাবছেন কি করা যায়। হঠাৎই পেছন থেকে দুটো হাত তার গলা চেপে ধরল শ্বাসরুদ্ধ করে দিতে।
তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং জোরে জোরে গঙ্গাচ্ছেন প্রচন্ড রাগে। কিছু সময় ধস্তাধস্তি করে তিনি পেছন দিকে ঘা বেরোতেই দেখেন দিদা তার দিকে এবং তার গলা চেপে ধরে আছেন এবং চিৎকার করে ততক্ষণ দারুণ এবং আরো কাজের লোকগুলো চলে এসছে। সবাই মিলে দিদাকে ধরে বিছানায় শুইয়ে দেন এবং দাদু একজন ডক্টরের কাছে যান এবং ডক্টর বলেন দিদার শারীরিক অবস্থা ঠিক স্বাভাবিকই আছেন। পরদিন সকালেই তারা ঢাকা চলে আসেন। ঢাকা আসার পর 2 মাসের মধ্যে আমার ফুপির জন্ম হয়, কিন্তু এরপর দিদা আর কখনো স্বাভাবিক হননি। চিকিৎসা করেও কিছুটা মানসিক ভারসাম্যহীনতা নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু আমার এই ফুপি বড় হন দিদার বড় বোনের কাছে। তার স্মৃতি বলতে ফুপির কাছে ছিল দিদার কিছু ছবি, এবং আমরা জানতাম না কিছুই যে ফুপির যখন 12 বছর বয়স তখন থেকে তার শারীরিক বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং অনেক ডক্টর দেখিয়েও কোনো লাভ হয়নি। তার এই শারীরিক বৃদ্ধিহীনতার একটি স্বাভাবিক ব্যাপার, এটা সবার কাছে ক্লিয়ার ছিল। কিন্তু অনেকদিন পরেও যখন ফুপি হঠাৎ করে শারীরিক যন্ত্রণায় চিৎকার করে উঠতেন, ঠিক এর পরপরই বমি করে দিতেন। কোন চিকিৎসায় যখন কাজ হচ্ছিল না, তখন মসজিদের ইমাম এবং শুধু সিলেট থেকে একজন ইমামের সন্ধান পাই। তার সাথে পুরো বিষয়টা শেয়ার করার পর তিনি সিলেট থেকে ঢাকায় এসে ফুপির সাথে দেখা করেন। তখন আমরা প্রথম জানতে পারলাম আমার ফুপির সাথে একটি খারাপ কিছু আছে, যা আমার ফুপিকে অনুসরণ করছে তার জন্মের আগে থেকে। ঠিক যে সময়টাতে আমার দাদু আর দিদা ওই জায়গাটিতে থাকতেন। দিদার মৃত্যুর যন্ত্রণার শেষ চিহ্নটা ছিল আমার ফুপির সাথে, যা আমাদের সকলেরই অজানা ছিল। এই ছিল পুরো ঘটনাটি, যেটা আমরা পড়ছিলাম। বেশ লম্বা একটা মেল, কিন্তু পুরো যে ঘটনা যেটি ছিল, যে পুরো সেই জায়গাটির ঘটনা, সেটি যেমন আমার দাদুর সঙ্গে যেটি ছিল, সেটি কিন্তু পরবর্তীকালে ওনার যে ফুপি আর যে নবজাতক শিশু ছিল, ধারণা করা হচ্ছিল যে উনি যখন উনি পেটে ছিলেন ওনার মায়ের, সেখান থেকে ওনার উপরে কারণ নজর ছিল এবং পরবর্তীকালে সেটাই কিন্তু ওনার সাথে বেশ কিছু বছর ধরে ছিলেন এবং সেটা পরবর্তীতে এই রহস্যটার উদ্ঘাটন হয়। যদিও ততদিনে তার আম্মা স্বাভাবিক ভারসাম্যহীনতা হারিয়ে কিন্তু মৃত্যুবরণ করেন। এই ছিল আজকের জন্য যে মেইল সেগমেন্ট। আমরা মেইলটি কিন্তু পড়লাম এবং আশা রাখছি যে নেক্সট এপিসোডে আপনাদের জন্য আরো চমৎকার কোনো একটা মেইল হয়তো উপহার দিতে পারবো। আমরা অফিয়ার রুমে যখন একটা ছোট বিরতি নিচ্ছিলাম, তখন আমরা যে অপু নজরুল ভাই আমাদের যিনি একজন গেস্ট আছেন, তার কিন্তু শখ হচ্ছে বিভিন্ন জায়গায় আসলে ঘুরে ফিরে বেড়ানো। আর তিনি কিন্তু এরকম কিছু জায়গাতে গিয়েছেন এবং এরকম কিছু জায়গা সম্পর্কে জানেন, যে জায়গাকে আমরা নর্মালি বলে থাকি হন্টেড প্লেস বা হরর প্লেস। যে জায়গাগুলো সম্পর্কে মানুষের মনে বেশ কিছু ভীতিকর ঘটনা থাকে এবং ওই জায়গাটিকে ঘিরে কিছু কিছু এক্সপিরিয়েন্সও আছেন বেশ কিছু মানুষের। তো আমরা সেই ঘটনাগুলো জানবো আমাদের অপু নজরুল ভাইয়ের কাছ থেকে। তবে তার আগে যারা আছেন আমাদের সাথে এসএমএস প্যানেলে, তাদের এসএমএস গুলো একটু রিড আউট করতে চাই। আমাদের সাথে সাব্বির লিখেছেন গাজীপুর থেকে। উনি বলছেন খুব ভয় লাগছে। ওকে সাব্বির, ভয় আরো লাগতে থাকুক। রুমানা আছেন গাজীপুর থেকে, ভাইয়া একা শুনছি এবং লাইট অফ করে, তাই ভয় লাগছে। লাইটটা অন করবেন না প্লিজ, অফ থাকুক যতক্ষণ অদৃশ্য আছে। এবং আমাদের সাথে আছেন গাসান খান। উনি লিখেছেন আমাদেরকে, আমি অদৃশ্যের অনেক বড় ফ্যান। ধন্যবাদ ভাই। আমরা আসলে ফ্যান বন্ধু যেটাই বলি না কেন, আমরা একে অপরের জন্য আছি সবসময় সাথে থাকবেন। নুহা আছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, বেস্ট হরর প্রোগ্রাম। আচ্ছা, উনি একটা আমাদেরকে সাজেশন দিয়েছেন, ধন্যবাদ নুহা। আমরা কিন্তু চেষ্টা করবো আপনার এই সাজেশনটাকে নেওয়ার জন্য। তবে অনেক সময় অনেকে যে সাজেশনগুলো করে থাকেন সেটার ব্যাপারে একটুখানি ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে গেলে না একটু সময় দিতে হয়। তো আমরা চেষ্টা করছি গুছিয়ে উঠবার জন্য। কিছু জিনিস হুট করে আসলে চেঞ্জ করা যায় না, বাট আপনি যে জিনিসটা আমাদেরকে সাজেশন দিয়েছেন, ডেফিনেটলি ভীষণ চমৎকার একটি সাজেশন দিয়েছেন। আমি চেষ্টা করবো অবশ্যই। ধন্যবাদ আমাকে, এবং জানাবেন কেমন লাগছে আমাদের আরো সব আয়োজন। এছাড়া আমাদের সাথে আনিশা আছেন বাড্ডা থেকে। রাহাত ভাই, ভয় পাচ্ছি তো। এটা শুনে তো রাহাত ভাই পরিচিত কেউ হয়তো হবে, বা আমরা যারা একসাথে শুনতে থাকি সবাই সবার পরিচিত। তো রাহাত ভাই ঘটনা শুনে সে বলছিল যে সে ভয় পাচ্ছে। এবং আমাদের সাথে
সাইমা আছেন, উনি লিখেছিলেন আমাদেরকে বিউপি থেকে। হাই অপু, আচ্ছা আমরা আপনাকে শুনছি, সম্ভবত অপু ভাই উনি পরিচিত হবেন এবং কালকে এক্সাম আছেন, বাট তারপরও শুনছেন উনি। এবং আচ্ছা, বিউপি নিয়ে আজকে ভালো লাগলো সেই বিষয়টি যেটা বলছিলাম, যে আমি আজকে বিউপিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং বিউপির মানুষজন আজকে পাচ্ছি বেশ কিছু, ভালো লাগলো। এবং অপু নজরুল ভাই তো আছেই, এবং শুনবো অপু নজরুল ভাইয়ের কথাগুলো আমরা জানবো। এছাড়া আমাদের সাথে আরো আছেন তিতান চৌধুরী, আমাদের সাথে আছেন, উনি লিখেছেন গুলশান থেকে। হেই ফারজাদ, নয়ন, রনি, পল্লব, তানজিম, তোমরা আমাকে ভুলে গেছো তাই না? দাঁড়াও আমি অদৃশ্য হয়ে আসছি, সেটা সবার। আচ্ছা ওকে, তিতান চৌধুরী, ইয়েস, অভিনেত্রী তিতান চৌধুরী, যিনি আমাদের এখানে শো করে গিয়েছিলেন এবং উনি মাঝে মাঝে আমাদেরকে সময় পেলে শোনেন, যদি অনেক ব্যস্ত মানুষ। ধন্যবাদ তিতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, আশা রাখছি শেষ পর্যন্ত পাচ্ছি আপনাকে। বৃষ্টি লিখেছেন আমাদেরকে ঢাকা থেকে, তোমাদের কথা শুনছি আর খুব ভয় লাগছে। ওকে, এটাই তো আমাদের ইচ্ছা ছিল, আরো ভয় লাগুক। মোহাম্মদপুর থেকে আছেন শেখ ফারজানা, তাসনিম, সুমনা। আচ্ছা আপনারা কি পুরো একজনের নাম নাকি হচ্ছে সবাই একটাই নাম, নাকি এরকম ভিন্ন ভিন্ন নামের মানুষ? কখনো কখনো যদি নাম বলতে পড়তে কিংবা আমার যদি বুঝতে ভুল হয়ে যায়, প্লিজ আমার উপরে ধুম করে রেগে যাওয়া যাবে না, আর ভুলটা হলে সে ভুলটা কিন্তু শুধরে দিতে হবে। যাক, ওনারা যেটা লিখেছেন যে ভাইয়া আমি ক্লাস 6-এ পড়ি এবং অনেক ভৌতিক গল্প শুনছি এবং বিশ্বাস করিনি, বাট রাহাত ভাইয়ের কথাই বিশ্বাস হলো। ওকে, আর রাহাত ভাই যে ঘটনাটা বলেছেন এবং রাহাত ভাইয়ের ঘটনাটা ওনার বিশ্বাস হয়েছে। আমাদের খুবই একজন ছোট্ট বন্ধু, ক্লাস 6-এ পড়েন, তো উনি আমাদেরকে শুনেন, নিয়মিত শুনেন, কিন্তু উনি হচ্ছে সব ঘটনা বিশ্বাস করেন না, কিন্তু রাহাত ভাইয়ের ঘটনাটা ওনার বিশ্বাস হয়েছে। আমরা আসলে কিন্তু এরকম ঘটনাগুলোই আনতে চাই, যে ঘটনাগুলো প্রকৃত অর্থেই সত্য, যদিও অনেক সময় আমাদের আসলে মানতে কিন্তু কষ্ট হয়ে যায় যে সত্যিই কি এরকম ঘটতে পারে, কিন্তু ঘটে, সত্যিই ঘটে। যতক্ষণ না আপনার সাথে ঘটছে ততক্ষণ বিশ্বাস করবেন না, এমনটা ভাববার কোনো অবকাশ নেই। এছাড়া আমাদের সাথে সঞ্জনা সিকদার আছেন ঢাকা থেকে। রাহাত ভাইয়ার গল্প শুনে ভয় লাগছে, তাই আম্মুকে পাশে নিয়ে শুনছি, আর রাতে গান গাবো না। ওকে, উনি সম্ভবত রাতে মাঝে মাঝে গুনগুন করে গান গাইতেন। তা আমরা রাহাত ভাইয়ের যে ঘটনাটা যেটা ছিল, যে এবং একজন বন্ধু রাতের বেলা বাইরে গান গাইতে গিয়ে একজন কিন্তু তিনি ভিকটিম হয়ে ফিরে আসেন। তো সে ব্যাপারে যারা রাতের বেলা আমাদের গান গাওয়ার অভ্যাস, বা বাইরে গিয়েও আমরা এমন কোনো জায়গাতে, খুব অচেনা জায়গাতে রাতের বেলা হয়তো এমন কিছু করবো না যাতে করে হয়তো আমরাও ভিকটিম হয়ে যাই। সে ব্যাপারে যেমন করে এটা একটা ঘটনা ছিল, ঠিক তেমনি ভাবে আমাদের জন্য একটা মেসেজ ছিল, এখান থেকে আমাদের লেসন নেবার আছে। যাই হোক, আপনাদের কথাবার্তাগুলো আবার ফিরে আসবো। এবং আমরা যেটা বলছিলাম, আমাদের সাথে অপু নজরুল ভাই আছেন, যার ঘুরে বেড়ানোই হচ্ছে শখ। তো ওনার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানবো যে কিছু হরর প্লেস, হন্টেড প্লেস, সেই জায়গাগুলো সম্পর্কে, যেখানে উনি গিয়েছেন কিংবা যে জায়গাগুলো সম্পর্কে উনি জানেন, একটুখানি জানাবেন প্লিজ। ধন্যবাদ। আসলে আমাদের দেশে এই ধরনের জায়গা অনেক বেশি, বেশিরভাগ জায়গা হচ্ছে স্থানীয়ভাবে, মানে জিনিসগুলো স্থানীয়ভাবে পরিচিত বা বাইরের এলাকা কেউ জানে না। বাট আমাদের চিটংয়ে, যেটা হাই স্পিড, মানে সবচেয়ে উঁচু পাহাড়, চন্দ্রনাথ পাহাড়, যেটা পৌরাণিক জায়গা এবং পৌরাণিক কাহিনী বলতে প্রায় 3500 বছর আগের কাহিনী। এই কাহিনীগুলো কম বেশি সবাই জানে। আমি পার্সোনালি জায়গাটা খুব পছন্দ করি, যেহেতু আমার বাসার কাছে সীতাকুণ্ড প্রায় যাওয়া হয়, আমি ছোটবেলা থেকে যাই। সেই চন্দ্রনাথ পাহাড়ের একটা ঘটনার সংক্ষেপে বলবো। ফার্স্টে অনেক বছর আগের কথা, আমি তখন ছোট, হয়তো হাই স্কুলে পড়ি। তো আমি একবার ওখানে গেলাম, যাওয়ার পর ওই পাহাড়ের চূড়াটাই বর্ণনা দিই। এটা প্রায় 1200 ফুট উঁচু একটা পাহাড়, চারপাশে 360 ডিগ্রি ভিউ, বেশ সুন্দর, এবং সবসময় চূড়াতে মেঘ থাকে, মানে চূড়াটা মেঘে ঢেকে থাকে প্রায় সবসময়। তো আমরা যেবার গেলাম, সেবার উঠার পরে আমরা একটা বাচ্চা ছেলেকে দেখি, যার বয়স হয়তো 10 বছরের মতো হবে, এবং বাচ্চাটা উবু হয়েছিল, মানে মাথাটা দুই পায়ের মাঝখানে গুজে, মানে হিস্ট্রিয়া রোগীর মতো কাঁদছিল বসে বসে। ওখানে আশেপাশে কোনো মানুষজন নেই, স্বাভাবিক ভয়ের অভিজ্ঞতা। তো আমি বারবার বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছিলাম, তোমার কি হয়েছে, কোথেকে আসছো তুমি একা, তোমার সাথে কেউ আছে কিনা? কারণ একটা ছোট 10 বছরের বাচ্চার মানে যা পোশাক আশাক দেখে মনে হচ্ছে না সে স্থানীয় লোকাল কেউ, এখানে আসা কিন্তু কথা না। বেশ সুবেশী, মানে সুবেশী একটা ছেলে। তো সে আমাদেরকে কোনো কথা বলছিল না, শুধু দুই পায়ের মাঝখানে মাথাটা গুজে মানে বসে কাঁদছিল আর কি, থরথর করে। তো আমরা অনেকক্ষণ তাকে জিজ্ঞেস করার পর তাকে পানি খাওয়ালাম, সে মানে কোনো কথাই বলছে না। আর পরিস্থিতিটা খুব ভৌতিক ছিল, কারণ একদম মেঘের ভিতরে আমরা ছিলাম, মানে মেঘের ভিতরে থাকলে মনে হয় কিন্তু কুয়াশা, দূর থেকে মেঘ পেঁজা পেঁজা তুলার মতো লাগলেও মেঘের ভিতরে থাকলে মনে হয় কুয়াশার মতো, একটা ধূসর একটা ওয়েদার।
তো ওই চন্দ্রনাথ মন্দিরের পুজোরে যিনি ছিলেন খোকন ভট্টাচার্যদা, উনি মানে তখন পুজো শেষ করে, প্রাথমিক পুজো শেষ করে ওনারা প্রতিদিন ওঠেন, প্রায় 1200 ফুট আমার নামেন নিয়ে যাচ্ছিলেন। তো আমি ওনার মানে বললাম যে বাচ্চাটার কি হবে, পরে আপনার মতো আপনারা নেমে যান, এইসব অনেক ঘটনা এখানে ঘটে, সব কিছু নিয়ে ঘাটাঘাটি করবেন না। তো যাই হোক, আমরা আসলে বিবেকের কারণে হোক যেমন হোক বাচ্চাটাকে ফেলে আসতে পারলাম না, অনেক কষ্ট করে, কারণ বাচ্চাটা আমাদের কোনো হেল্পই করছিল না। মানে একটা পাহাড় কিন্তু খাড়া নামতে গেলে কিন্তু অনেক ঝামেলা, জাস্ট মানে আমরা তো গ্র্যাভিটির কারণেও মানে একটা বাচ্চা পড়ে যেতে পারে, তাকে একদম বলতে গেলে 5 কুলা করে ধরে কাঁধে কতক্ষণ কাঁধে নিয়ে তাকে নামাইছি, প্রায় 1200 ফুট নামালাম, নামিয়ে ওই পাহাড়ের পাদপাশ থেকে সীতাকুণ্ড থানা প্রায় হচ্ছে 5 কিলোমিটারের মতো, ওখানে নিয়ে গেলাম। তখন ধরেন আমরা সকাল 10টার দিকে পাহাড়ে উঠেছিলাম, সীতাকুণ্ড থানায় পৌঁছাতে আমাদের ধরেন দুপুর 1টার মতো। তো বাচ্চাটাকে ওইখানে নেওয়ার পরে ওরা বাচ্চাটার সাথে কিছুক্ষণ চিল্লাফাল্লা করলো, অনেক প্রথম বসানোর পর ওকে খাবার, আমরা খাবার দিয়েছিলাম, ও খাইনি, পরে থানায় যাওয়ার পর খাবার খাওয়ার পর একটু স্বাভাবিক হয়েছে। দেন ও ফোন নাম্বার দিছে, ওর ফ্যামিলির কারো হবে সম্ভবত। তো ব্যাপারটা হচ্ছে বাচ্চাটা সকাল 10টার দিকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় বাচ্চাটাকে পাই। বাচ্চাটা আসলে জয়পুরহাটের ছিল এবং সকাল 7টার দিকে বা 6:30টার দিকে তার মা বা তার বাবা তাকে স্কুলে দিয়ে এসেছে। 9টা বা 10টার দিকে তাকে স্কুল থেকে নিয়ে আসার পর বাচ্চাটা মিসিং ছিল। এবং সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে জয়পুরহাট থেকে সীতাকুণ্ড পর্যন্ত অ্যাটলিস্ট 500 কিলোমিটার দূর একটা পাহাড়ের চূড়া। I don't know how can I explain this, মানে কিভাবে টাইম লুপের ভিতরে ছাড়া তো আসলে একটা মানুষের পক্ষে 500 কিলোমিটার মানে উইদিন 2 আওয়ার্স পাড়ি দেওয়া পসিবল না। তো যাই হোক, এই ঘটনাটার ব্যাখ্যা আমি আপনাদের কাছে জানতে চাইবো কিভাবে পসিবল। সে 10টার দিকেই মিসিং, অথচ জয়পুরহাটে 10টার দিকে আমরা তাকে চন্দ্রনাথ পাহাড় থেকে উদ্ধার করছি, তার চূড়া থেকে। এবং সেই বাচ্চাটা মোটামুটি 2-2.5 ঘন্টা হিস্ট্রিগ্রস্ত রোগীর মতো কাঁপতেছিল এবং আমরা তাকে ওই অবস্থাতেই থানায় নিয়ে গেলাম আর কি। তো তারপরে তার বাবা আসলো, তাকে নিয়ে গেল। এই হচ্ছে ঘটনা কি, তার বাবা, তার ফ্যামিলি এবং ওখানকার স্থানীয় মেম্বার, কারণ পুলিশ ওখানকার স্থানীয় কাউকে ছাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তো ওখানকার স্থানীয় মেম্বার, ওখানকার গণ্যমান্য ব্যক্তিরা 5-7 জন আসছে। আমরা ছিলাম না, আমরা পরে খবর নিয়েছি আর কি, আমরা তো চলে গেলাম বিকাল নাগাদ। তো পরের দিন এসআই নাম্বার আমার কাছে ছিল, আমি খোঁজ খবর নিলাম। এসআই বলতেছে ওরাও মিথ্যা বলে নাই, আপনিও মিথ্যা বলে নাই, এটা নিয়ে আর কথা বলার দরকার নেই, থাক। তো এই চন্দ্রনাথ পাহাড় নিয়ে আসলে অনেক ঘটনা আছে, যেমন এখানে আসলে সাধারণত হিন্দুরা কিছু ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে, তান্ত্রিক, একটু আগে আপনার ঘটনাটা যেটা বলছিলেন, এরকম একজন তান্ত্রিক দাদুর সাথে আমার পার্সোনালি পরিচয় হয়েছে ওখানে, ওই পাহাড়টাতেই এবং ওই সংলগ্ন বারবকুণ্ড এলাকায়। তো আমরা একবার জিত করে, মানে ওই পাহাড়ে রাতে কাউকে থাকতে দেয় না পুলিশ, তো আমরা একবার জিত করে কয়েকজন গত বছর মে মাসে ওইখানে রাতে থাকার ডিসিশন নিই এবং রাতে পুলিশ আমাদের সাথে খুবই ঝামেলা করে, ওরা নিয়ে যাবে, ওরা আমাদেরকে থাকতে দিবেই না। শেষে যে কোনোভাবে আমরা ম্যানেজ করি, ওখানকার এএসপিকে দিয়ে ম্যানেজ করি, রাতে আমরা থাকি। তো আমাদেরকে ওইখানে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু ওই তান্ত্রিক যিনি একটা ছোট একটা হাট বানিয়ে, একটা কুড়েঘর বানিয়ে ওখানে থাকেন, ওনার একজন শিষ্য সহ, উনি পূজা করেন ছিন্নমস্তকা দেবীর। ছিন্নমস্তকা দেবী হচ্ছে একজন তান্ত্রিক দেবী, মানে যাকে বলি দিতে হয় রক্তপিপাসু দেবী, অনেকটা কালীর মতো। তো ছিন্নমস্তকার মূর্তিটা আপনি যদি দেখেন, প্রতিমাটা আপনি যদি কখনো দেখেন অবাক হবেন, কারণ তার গলা নাই, হ্যাঁ, তার হাতে তার গলা এবং চারপাশে তার ছোট ছোট 4টা মানে তারই সত্তা যারা তার রক্তপান করতেছে, মানে প্রতিমাটা এরকম। এবং উনি পূজা করেন ওই ছিন্নমস্তকা দেবীর। ওই ছিন্নমস্তকা দেবীর পূজা করতে গেলে নরবলি হচ্ছে ম্যান্ডেটরি। তো যেহেতু নরবলি ম্যান্ডেটরি, আমরা অনেক চাপাচাপি করলাম, আপনি কি কখনো নরবলি দিচ্ছেন? উনি স্বীকার করে নাই, বাট আমাদেরকে সেই রকম আতিথেয়তা দিয়েছিলেন সেই তান্ত্রিক দাদু। প্রায় 600 ফুট নিচের ঝিল থেকে আমাদের জন্য উনি, মানে এই বয়স, ওনার বয়স 90-এর কাছাকাছি, 80 থেকে বেশ বয়স্ক 600 ফুট নিচ থেকে আমাদের জন্য পানি বয়ে এনে আমাদের পানি খাওয়ান। রাতে ওনার সাগরের আমাদের জন্য খিচুড়ি রান্না করেন ডাল চাল দিয়ে। তারপর এচোর হচ্ছে কাঁচা কাঁঠাল, এচোর আর ডুমুর, পাহাড়ি ডুমুর, এই দুইটা একটা তরকারি, একটা নিরামিষ লাবড়া আমাদেরকে রান্না করে খাওয়ান। মানে বেশ ভালো আতিথেয়তা। রাতে আমাদের কাছে 2টা তাবু ছিল, কিন্তু আমরা মানুষ ছিলাম বেশি, 8-7 জন। আমাদেরকে বালিশ, মানে বেশ যত্ন করেন। এবং ওই চন্দ্রনাথ পাহাড়ের নিচেই একটা গর্ত মতো আছে, একটা গুহা মতো, ওইখানে একটা উল্টা কালী মূর্তি আছে। মানে কালী মূর্তি তো সাধারণত সোজা হয়, বসা অবস্থায়, হ্যাঁ, এটা একটু উল্টা, হ্যাঁ। এবং ওই জায়গাটা খুবই মানে ভৌতিক এবং
সবাই মন্দির কর্তৃপক্ষ, স্থানীয় থানা, সবাই মানে সবসময় সবাই মানা করে ওখানে যেতে। আমি একবার 2বার গিয়েছি ওখানে। আমি কোনো কিছু এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু ভয় পেয়েছি। হ্যাঁ, একটা গর্তের মতো যেখানে ঝর্ণা থেকে পানি পড়ে, এবং ওখানে একটা উল্টো মূর্তি কালীর। তারই পাশে হচ্ছে বারবকুণ্ড। বারবকুণ্ড এখানে একটা মন্দির আছে, কালভৈরবী মন্দির। কালভৈরবী মন্দিরে পূজা হয় দেবী চণ্ডীমঙ্গলের। চণ্ডীমঙ্গলা হচ্ছে বেসিক্যালি দেবী দুর্গারই আরেক রূপ, মানে দুর্গার রূপ তো হচ্ছে দুর্গতি নাশিনী রূপ, দুর্গাপূজার সামনে আসছে। তো আবার আমরা অনেক আবার জানি না কালীও কিন্তু দুর্গারই আরেকটা রূপ। তো দেখা গেছে মঙ্গলচণ্ডী দেবীর 4 হাত, দুর্গার তো আবার 10 হাত। তো মঙ্গলচণ্ডী দেবীর পূজা করা হয় বেসিক্যালি কালো জাদুর একটা প্রাথমিক পর্যায়ের জন্য আর কি। আর ঠিক ওনার যেখানে পূজা করা হয় তার সামনে একটা কালো পাথর আছে, ব্ল্যাক বেসল্ট আর কি। আমরা অনেকে ভুলে কোষ্টি পাথর বলি এটাকে, আসলে কোষ্টি পাথর দামি কিছু না, ব্ল্যাক বেসল্টে কোষ্টি পাথর। ওইটার সামনে বলি দেওয়ার জন্য একটা মঞ্চ আর কি। তো ওই জায়গাগুলোতে আমরা যতবার গেছি, মানে আমরা মানে সরাসরি কিছু ফেস না করলেও বেশ ভয় পেয়েছি, যেহেতু এবং এই জায়গাটা চারপাশে পাহাড়, বেশ উঁচু পাহাড়, 600 ফুটের মতো, মাঝখানে একটা মন্দির কালভৈরবী, একদম ভাঙা 300-400 বছরের পুরনো স্থাপনা, এবং শুধুমাত্র একজন নির্মল নামে একজন, নির্মল ভট্টাচার্য নামে একজন পুরোহিত এখানে 24 ঘন্টা থাকেন এবং পূজা করেন, এবং উনি ছাড়া কোনো জনমানব ওখানে থাকেন না। এবং ওখানে ঠিক মাটির নিচে ভূগর্ভে ঢুকলে, আমরা ছোটবেলায় সবাই পড়েছি মানে বাংলাদেশের একমাত্র হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ কোথায়, আমরা সবাই পড়েছি কিন্তু বারবকুণ্ডে। ওইটা হচ্ছে ওইখানেই একটা মাটির নিচে একটা মানে একটা ভূগর্ভস্থ ঘরের মতো, ওই ঘরে সারাক্ষণ আগুন জ্বলছে আর পানিগুলো টকবক টকবক করে ফুটতেছে। ওটা হচ্ছে হট স্প্রিং আর কি, মানে মাটি ফেটে পানি উঠতেছে। তো ওই জায়গায় খুব মানে মিথিক্যালি মানুষজন খুব ভয় পায়, কেউ আশেপাশে যায় না। স্থানীয় যারা জুম চাষ করে তারা ছাড়া কেউই যায় না। এবং ওখানে সবসময় মানে কিছু মানুষ আমরা দেখি ত্রিশূল হাতে, মানে নাগা সন্ন্যাসীও আমি আসলে সত্যি যারা আমি দেখেছি, নেপাল থেকে আসা, অরুণাচল থেকে আসা, আসাম থেকে আসা, ওরা সবসময় ওইখানে বিভিন্ন সময় থাকে এবং আমাদের কারো কোনো ক্ষতি করেনি বা কখনো ক্ষতি করার চেষ্টাও করেনি। বাট সবাই খুব ভয় পায় এবং এড়িয়ে চলে জায়গাটা, কারণ যেহেতু নরবলির চর্চা 100 বছর আগেও ছিল এখানে, এবং এখনো নাকি গোপনে এই ধরনের চর্চা করা হয়, কারণ সিদ্ধি লাভের জন্য ওদের একটা পর্যায়ে এটা করতেই হয়। তো এই জায়গাগুলোতে আমি আসলে ট্যুর করতে পছন্দ করি। ট্যুর করতে পছন্দ করি এই জন্য কি, মানে ভয়ের সন্ধান করা, আসলে আসলে ভয়টা কি, ভয়ের স্বরূপটা কি, মানে আসলে দেখার জন্য আমাদের যা ভয়টা আসলে কোথায়, ভয়টা আসলে কোথায়, আসলে ভয়টা নিজের মনেও থাকতে পারে, ভয়টা চারপাশেও থাকতে পারে, জাস্ট মানে ডিসকভার করার চেষ্টা আর কি। তো এই ধরনের ট্যুরগুলোতে যেটা হয় সেটা এই যে ভয়ের সন্ধান করতে, যে আপনি ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হন, আমাদের আর্কিওলজিক্যাল বিউটির সাথে পরিচিত, নানা কিছু ব্যাপারে মিশেল ঘটে আর কি। আর তাছাড়া আমাদের চিত্রাঙ্গের ওই সীতাকুণ্ড রিজিয়নটা আসলে ঐতিহাসিকভাবে অনেক পুরনো, প্রায় 10,000 বছর আগে ওখানে মানব সভ্যতা ছিল। তো ওই জায়গাগুলোতে আমাদের আসলে যাওয়া উচিত। শুধু ট্যুর হবে না, সেই সাথে আরো কিছু ফ্লেভার এখানে আমরা পাবো। ঢাকা শহরে অনেক বাড়ি আছে যেসব নিয়ে অনেক কথাবার্তা, সেখানে চাইলেও তো আমাদের অ্যাক্সেস নেই। তো এইসব ওপেন স্পেস, এই জায়গাগুলোতে আমাদের ট্রাই করা উচিত। আমি নিজে পার্সোনালি বিভিন্ন শ্মশানে, কবরস্থানে চেষ্টা করছি মানে থাকতে বা দেখতে। ভয় পাইছি, মানে সরাসরি কিছু এক্সপিরিয়েন্স হয় নাই, বাট প্রচুর ভয় পাইছি। ওই ভয়টা আসলে ততক্ষণই আমি প্রথমে আনন্দের, যতক্ষণ আমি ভিকটিম হই আর কি। আর আপনি একটা কথা বলছিলেন ব্যাখ্যার কথা, আমি আসলে ওইটার ব্যাখ্যা পাই না। একটা ছেলে যে সকাল 7টা বাজে তার মাতাকে স্কুলে দিয়ে এসেছে, 9টা বা 10টার দিকে ওখানে যায়, তাকে স্কুলে পাওয়া যাচ্ছে না, তার খোঁজাখুঁজি পড়ে গেছে এলাকায়। ঠিক সেই 10টা বাজেই কই জয়পুরহাট আর কই চিটাগাঙের চন্দ্রনাথে 1200 ফুট উচ্চ একটা পাহাড়ের চূড়ায় হিস্টেরিয়াগ্রস্ত অবস্থায় আমি ছেলেটাকে আবিষ্কার করলাম। পরবর্তীতে আমি ওই এসআই এর সাথে আমার যেহেতু যোগাযোগ ছিল, আমি ওই ছেলের বাবার সাথে যোগাযোগ করেছিলাম নাম্বার নিয়ে। উনি বললো আর কি ওই ছেলেকে নাকি প্রায় জিনে ধরতো এবং প্রায় বিভিন্ন সময়, ছেলে এখন বেঁচে আছে, প্রায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং এরকম বিভিন্ন এলাকা থেকে ওই ছেলেকে নিয়ে আসা হতো। কোনোদিন সিলেটে, কখনো পঞ্চগড়ে, একবার নাকি সে 2 মাসই নিখোঁজ ছিল, তখন তাকে কলকাতা থেকে উদ্ধার করে আনা হয়েছে। মানে এটা খুব অবাক ঘটনা। আচ্ছা, মানে হুটহাট একটা জায়গায় হারাই যাওয়া অবাক ঘটনা না, হারিয়ে যেতে পারে। আমি যদি ইচ্ছা করে হারিয়ে যাই, আমাকে তোকে খুঁজে পাবে না। বাট টাইম লাইনটা আপনি দেখেন, অল্প সময়ে এতটা পথ পার হয়ে যাওয়াটা একটা আশ্চর্যের বিষয়। ওকে, আমরা এই বিষয়ে তো জানবই, কারণ আমাদের এটার জন্য একটা স্পেশাল সেগমেন্ট আছে, আর যে বিষয়ে আমরা হচ্ছে সব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা দিয়ে থাকি। তো নজরুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করবার জন্য, এবং হচ্ছে যে সব হন্টেড প্লেসের কথা বললেন। তো যারা আসলে একটুখানি এটার ব্যাপারে একটু তৃষ্ণার্ত বলবো আমি, বা পিপাসী, তো তারা যাবেন এবং ছুটে যাবেন এই জায়গাগুলোতে। তবে অবশ্যই সতর্কতা থাকতে হবে। ধন্যবাদ। অবশ্যই সতর্কতা থাকতে হবে। Yes. নিজের জীবন একটা ওয়ান ওয়ে জার্নি, লাইফটা আসতো, আমাদের সবাইকে উচিত নিজের লাইফকে ভ্যালু দেওয়া। হ্যাঁ, তো একটু সতর্কতা তো অবশ্যই অবলম্বন করতে হবে, আর একা একা তো অবশ্যই না। তো ধন্যবাদ, এবং অনেকগুলো না জানা বিষয় আসলে আজকে জানলাম। তো এই মুহূর্তের সময় হয়ে গেল যে আমরা যে বিষয়টা আমরা শুনছিলাম নজরুল ভাইয়ের কাছ থেকে, যে একটা ছেলে আসলে এত অল্প সময়ের ভেতরে এতটা পথ পেরিয়ে যাওয়ার রহস্যটা কি হতে পারে এই বিষয়টি। আর এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের স্পেশাল সেগমেন্ট ইমার্জেন্সি ডোর। ইয়েস, ইমার্জেন্সি ডোর মানে হচ্ছে কিন্তু আমাদের দুজন ইনভেস্টিগেশন টিমের তারা এসে কিন্তু হাজির হয়ে যান, এবং তাদের সাথে আমরা জানি ঘটনার ব্যাখ্যাগুলো জানার চেষ্টা করি, এবং প্রতিকার পাওয়ারও কি কি উপায় হতে পারে সেই বিষয়গুলো কিন্তু ওনারা আমাদেরকে সাজেস্ট করে থাকেন। এই মুহূর্তে আমাদের সাথে ইনভেস্টিগেশন টিমের পর্যাদ এবং হচ্ছে নয়ন, ওনারা দুজন কিন্তু এসে হাজির হয়ে গেছেন। কি অবস্থা আপনাদের? এই তো রনি ভাই, ভালো আছি। আর আজকে আসলে অনেকগুলো ঘটনা আমরা জানলাম। এক্স্যাক্টলি, আজকে আসলে অনেকগুলো ব্যাপার আমরা জানলাম, আর অনেক কিছু বলার আছে। তো আমি এক এক করে শেষ করছি, যেহেতু আজকে সময় একটু একদমই অল্প সময় আছে। তো বিষয়টা হচ্ছে, ফার্স্টে আমি তাকে থ্যাঙ্কস জানাবো যিনি আমাদের এত কষ্ট করে মেইলটা করেছেন। কারণ ইউজুয়ালি আমরা যে মেইলগুলো যে ফরম্যাটে পাই, ওয়ার্ড ফরম্যাটে পাই, হ্যাঁ, আমাদের ইমেইলে, বাট যিনি আমাদেরকে মেইল করেছিলেন উনি কষ্ট করে হাতে লিখেছেন। একটা মানে ইউনো হোয়াট রনি, যে এত ব্যস্ততার মাঝেও মানুষ আমাদেরকে এতটুকু ইম্পর্টেন্স দিয়ে সে নিজে লিখেছেন। তো ইউজুয়ালি আমরা কিন্তু ওই ওয়ার্ডে টাইপ করে অভ্যস্ত সবাই, রাইট, যে কোনো কিছু কাজে। বাট তিনি আমাদেরকে যেহেতু স্পেশাল মনে করে মেইলটা লিখেছেন, তাকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। আর ওনার মানে লেখার যে ইয়েগুলো, প্রেজেন্টেশন খুবই সুন্দর ছিল। তো ওই মেইলের আমি এক্সপ্লেনেশনে যাব। তার আগে আমি একটু রিলেট করতে যাচ্ছি যে রাহাত ভাই যে ঘটনাগুলো ছিল। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে হিউম্যান বিইং অর প্যারালাল ওয়ার্ল্ড যদি আপনি মানে দুটা নিয়ে চিন্তা করেন, তো বেসিক্যালি হচ্ছে যে কোনো কিছু মানে অ্যাটেনশন জিনিসটা কিছু ক্ষেত্রে কিন্তু খুবই বাজে। আপনি